সকাল 5টায় রোহিতের অ্যালার্ম বাজে। চোখে ঘুম তখন রোহিত মোবাইলের স্ক্রিনের দিকে তাকায়। বাবার কল আসছিল, বলল বাবা গুড মর্নিং। বাবা বললেন ছেলে কেমন আছিস? ছেলে বলল ঠিকই তো আছি, কিন্তু এত সকালে যে কল করছো, এখন তো আমি বিছানায়। বাবা তখন বললে সরি ছেলে, তুমি কোথায়? তখন ছেলে বলল আরে বাবা আমি কোথায় হব, যেই হোস্টেলে ছেড়ে গেছো সেখানেই তো, আর কোথায় হব। বাবা বললেন সরি, আচ্ছা শোন, তোর মার শরীর ভালো না, কাল তুই ঘরে চলে আসিস। ছেলে বলল আরে কি হয়েছে মায়ের? বাবা বললেন কিছুই না, তুমি শুধু ঘরে চলে এসো। রোহিতের জীবনে সব থেকে বড় খারাপ দিন ছিল সেই দিন, যেটা সবারই জীবনে আসে, কিন্তু যত দেরিতে আসবে ততই তো ভালো। রোহিত জানতো না, তাকে কেউ কোনোদিন বলেও নি যে তার মার ক্যান্সার ছিল। তার মা চিকিৎসা করায়নি, কারণ তার মা বাবা তার পড়ার জন্য নিজের জীবনের এত বড় কম্প্রোমাইজ করেছে। রোহিত সরিও কিন্তু বলতে পারেনি, কারণ সে তো মন লাগিয়ে পড়তো না। সে যদি মন লাগিয়ে পড়তো তাহলে তো নর্মাল স্কুলেই ভালো রেজাল্ট করতে পারতো, ভালো মার্কস আনতে পারতো, কিন্তু তার বাবা এটা ভাবছে ভালো স্কুল ছিল না, সেই জন্যই রোহিত খারাপ রেজাল্ট করেছে। স্কুল ভালো না বলে তাই ছেলের ভালো রেজাল্ট হয়নি, কিন্তু এটা ভাবলো না রোহিত যদি মন দিয়ে পড়াশোনা করতো তাহলে নর্মাল স্কুলেও ভালো রেজাল্ট করতে পারতো। তাই রোহিতের বাবা মা সব টাকা শেষ করে দেয় ছেলের বড় নামি দামি স্কুলে ভর্তি করা, যাতে ছেলে মন দিয়ে পড়তে পারে। ছেলের পড়াশোনায় খারাপ যে সেটা তারা দেখেনি। রোহিতের বাবা মা ছেলের দোষ না দিয়ে কিন্তু স্কুলের দোষ দিয়েছে। কিন্তু রোহিত যদি চাইতো নর্মাল স্কুলেও মন লাগিয়ে পড়ে ভালো রেজাল্ট তো আনতেই পারতো, দামি স্কুলে তার চেষ্টা করা হতো না। তখন পড়তে পারা বেটার করে। তোমার কাজ কি, কেন তোমাকে দামি স্কুলে পড়তে পাঠানো হয়, এগুলো কিন্তু ঘরের মানুষের, এটা আমাদের কোনোদিনও প্রশ্ন করে না। কিন্তু আমার তোমাকে আজ প্রশ্ন আছে, আর অনেক প্রশ্ন আছে। যতক্ষণ তোমার বাবা বলবে না যে ছেলে এখন তুমি কাজ খুঁজে নাও, পড়ার সাথে সাথে কিছু শিখো, তাতে তোমার অভিজ্ঞতাও হবে, আর সাথে তুমি উপার্জনও করতে পারবে, তার সাথে কিছু শিখতে পারবি। এই কথার মানে বোঝায় এটা, এই কথার মানে হচ্ছে তোমার পরিবার সব থেকে বড় ইনভেস্ট করেছে, সেটা কিন্তু লস চলে গেছে। আজ না হলেও 12 বছর 14 বছর ম্যাক্সিমাম 15 বছর 20 বছর পর কিন্তু এ কথাটা আসবে যে তুই এখন একটি কাজ খোঁজ। সেদিন আসবে যেদিন বলা হবে অনেক হয়েছে পড়াশোনা। আজকের ডেটে যারা স্টুডেন্ট তারা কিন্তু মাফ করবে যদি আমার কথায় তোমার সহমত না থাকে, কিন্তু একবার কি জিজ্ঞাসা করেছো কোনো গার্জিয়ানকে, বা কোনো গার্জিয়ানের মনের ভিতরে ঢুকে দেখেছো? গার্জিয়ান কিন্তু তার সব থেকে বড় লাইব্রেরি হলো যখন তারা পড়াশোনা সম্পূর্ণ হয়ে টাকা রোজগার করবে না। তোমরা হয়তো বুঝেছো যে লাইব্রেরি মানে কি। একদম সিম্পল ওয়ার্ড, খরচা করানো বা খরচা করায়। একজন মানুষ 20 বছর নিজের উপর খরচা করে, চাকরিটা করে বা ব্যবসা করে, আর 20 বছর নিজের বাচ্চাদের জন্য বাঁচে। আর যখন তোমার গার্জিয়ান 45-এর হয়ে গেছে বা হবে, তখন সে বোঝে তোমার তো পড়ার মনে লাগে না, কিছু জোশই নেই তোমার মনে, তো তখন তোমার কত খারাপ লাগবে ভাবো তো, কত খারাপ লাগবে তোমার আর তোমার পরিবারের যখন ফাইন্যান্সিয়াল খারাপ হয়ে যাবে পুরোই, একদম পুরো তরফ থেকে। মোবাইলের নোটিফিকেশনের জায়গায় তখন কিন্তু রিয়েল লাইফে নোটিফিকেশান আসবে, ইনসাফিসিয়েন্ট নলেজ, সার্চ ফর জব। প্রশ্ন জিজ্ঞাসা করার আছে আজ আমার তোমাদের। তোমরা কি কতবার দেখেছো যে তোমার মা শপিং করতে গেছে, ভালো জামা কাপড় পরছে? কতবার মাকে জিজ্ঞাসা করেছো মা তোমার ঘুরতে যাবে না, মন করে না? জিজ্ঞাসা করবে না তো, কারণ তো তার দুঃখ হবে, উনি তো ফেসে গেছে, উনি এমন আর ভাবে না, এসব আর তার করার ইচ্ছাও জাগে না। তুমি জিজ্ঞাসা করবে না, কারণ তার স্বপ্নগুলোর কথা তো সে ভুলেই গেছে, সে এসব শুনলেই দুঃখ পাবে। যদি তুমি কিছু করতে চাও তাহলে ডাইরেক্টলি সারপ্রাইজ দাও। তোমার মা যখন সকালে উঠে দেখবে তখন তোমার রুমের লাইট জ্বলতে দেখবে, তোমার মা বলবে আরে বাহ, আমার ছেলে তো আজ
তাড়াতাড়ি উঠে এসেছে। আমার ছেলে তো আজ এত সকালে উঠে গেছে। তুমি এতটা খুশি হবে মাকে এই কথাটা শুনে, তুমি এতটা খুশি মাকে দিতে পারো বন্ধুরা। সকালে তাড়াতাড়ি উঠো, আর তোমার যে বইগুলো, যেটা তোমার মা ধুলো পরিষ্কার করে হাঁপিয়ে গেছে, সেই বইগুলোর জায়গায় এটা এক রিয়েল মোটিভেশন, যেটা তোমার ভিতরে হওয়া তো উচিত। যখন আমি তোমাদের বলি তুমি দেশের জন্য না, নিজের নাম শুধু নয়, দুনিয়াতে দেশের নাম করো, তখন তোমার মনে তো আসে, আরে আমি তো স্টুডেন্ট, আমি তো পড়াশোনা করি, আমি কিভাবে নাম করতে পারবো দুনিয়াতে দেশের? আমার ভাই, তুমি যদি এক যুবক, তাহলে তুমি দেশের নাম তো এগিয়ে নিয়ে যেতেই পারো, কারণ তোমরাই তো দেশের ভবিষ্যৎ। কারণ আমাদের দেশে ভবিষ্যৎ স্টুডেন্ট, আর ছাত্র যখন নিজে কাজ মন লাগিয়ে করবে, এবং দেশকে কিন্তু ছাত্ররাই এগিয়ে নিয়ে যায়। কিছু করো, ইন্টারনেট দেখো, তুমি এটা দেখে তোমার ইন্টারেস্ট কিসে, যেটা কাজ করে তুমি মন লাগাচ্ছ, দেশ ঠিক উপরে যাবে যখন প্রতিটি নাগরিক নিজের নিজের কর্তব্য সৎভাবে করবে। যখন প্রতিটি জায়গায় শিক্ষিত ছাত্র, যে তোমার মতো স্টুডেন্ট, সে প্রতিটা জায়গায় গিয়ে কাজ করবে, কেউ হয়তো চাকরি করবে, কেউ বিজনেস করবে, কেউ বা কোম্পানি খুলবে, কেউ বা আবিষ্কার করবে, তাহলে তুমি কেন পারবে না? দুনিয়াতে দেশের নাম, আমি তোমাকে প্রশ্নে জিজ্ঞাসা করেছি, কি তোমার মধ্যেও আছে এমন কিছু করে দেখানোর? আজ পর্যন্ত কি কম ছিল যে তোমার মধ্যে সমাধান আসেনি? তুমি পারলে করতেই পারতে। যদি তুমি স্টুডেন্ট, তাহলে তোমার পড়াশোনার প্রতি ঝোঁক বেশি হবে। তোমার দরকার আজকের তারিখে জ্ঞান অর্জন করার, কারণ তুমি যদি সঠিক জ্ঞান অর্জন করতে পারো, তাহলেই তুমি সঠিক কিছু লোককে দিতে পারবে। এই বইগুলি হলো সরস্বতী মা। আরে মা যদি না মানতে পারো, তাহলে একটা বন্ধু মানো। বইয়ের থেকে ভালো বন্ধু কেউ না বন্ধু, যে শুধু জ্ঞান দেয়। বই যেখানে রাখো, সে সেখানেই কিন্তু এক জায়গায় থাকে। আর কি মোটিভেশন করব তোমাকে? তোমার গার্জিয়ান নিজে থেকেই তোমার থেকে মোটিভেশন থাকে কি, যখন তুমি বড় হবে, আগে গিয়ে কিছু কাজ করবে, নাম করবে। আর কি মুশকিল হবে তোমার জন্য, যখন তোমার বাড়ির লোক তোমার দরকার মুশকিল কাজ করে, পরিশ্রম করে টাকা রোজগার করবে। জানি পড়ার সময় ঘুম আসে, এইরকম তো হয়, কিন্তু স্পেস দিতে হয়। স্পেসে যেতে তুমি দাও, আর তোমার ফোকাসটা তোমার ঠিক থাকতে হবে। ফোর্সফুলি কিন্তু কিছু হয় না, যাই করতে হবে তোমাকে মন দিয়ে করতে হবে। আর তুমি যদি মন থেকে করতে পারো, তাহলেই কিন্তু তুমি, গ্যারান্টি সহকারে বলছি, তুমি কিন্তু এগিয়ে যাবে। যেটা তোমার পড়াশোনাকে সাকসেসফুলি কমপ্লিট করে তোমাকে জীবনে বা দুনিয়াতে ইন্ডিপেন্ডেন্ট বানিয়ে ছাড়বে, তাকেই তুমি এমন কিছু করো যেটা ছাপ রেখে যাবে মানুষের মধ্যে বা পৃথিবীর মধ্যে। কোনো গরিব বাচ্চাকে দেখেছো কোনো দিন ভালো মোবাইল বা ভালো কাপড় পরতে? আর আমি কিন্তু তাদের কথা বলছি, যার মা রাস্তায় বসে, তার কিন্তু ভাগ্যে থাকে না তোমার মতো ভালো কপাল, এরকম মোবাইল চালানো, কিন্তু তবুও সে খুশি থাকে। আর তোমার কেন এত প্রবলেম বলো তো? প্রবলেম শুধু তোমার বিচারের মধ্যে আছে। তুমি কি পড়তে তোমার মন লাগছে না, তুমি কি পড়তে চাও। এই পৃথিবীতে যে যেমন, সে তো তেমনই থাকবে। এমনও তুমি তাকে প্রবলেম ভাবছো বা চ্যালেঞ্জ বা মজা ভাবছো। এই দুনিয়াতে সে সব থেকে গরিব, যার বিচার বড়লোক না। আর বড় চিন্তাধারা স্টুডেন্ট কেমন হয়, যে কোনো সিচুয়েশনে পড়তে পারবে। কেউ কিছু বলুক, আমি পড়তে পারবো। কেউ যতই আমাকে খোঁচা দিক, আমি নিজের ড্রিম জব, নিজের ড্রিম ওয়ার্ক করতে পারবো, নিজের পায়ে দাঁড়াতে তো পারবো। কারণ যদি কেউ করতে পারে, তাহলে আমি তো করতে পারবো। আমি ভালো পড়তে পারবো, কারণ আমার পড়ার কারণ জানি। কারণ আমি যদি না পড়ি, তাহলে আমার গার্জিয়ান কী হবে? এটা তো আমার ধর্ম আর সব কিছু। যদি তুমি নিজেকে জ্ঞান নিতে বাধা না দাও, তাহলে এই দুনিয়াতে তোমাকে কেউ বাধা দেবার থাকবেই না। তুমি অন্যের জন্য পড়ছো না, তুমি নিজের জন্য পড়ছো। তোমাকে এগিয়ে নিয়ে যেতে তোমারই হবে, আর কেউ নেই এই পৃথিবীতে যে তোমাকে এগিয়ে নিয়ে যেতে বাধা দেবে। যদি তুমি তোমার জায়গায় ঠিক আর নিজের কাজ সৎভাবে তো করছোই,
নিজের পড়াশোনা মন লাগিয়ে করো। যদি তোমার পড়তে মুশকিল হচ্ছে, মনে করো তোমার ঘরের ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক না, তাহলে একবার গুগল করে দেখো। উম, আজকের ডেটে কিন্তু সব কিছু গুগল সার্চ করলেই পাওয়া যায়। আর এক জাহাজের তখন উপরে ওঠে যখন তার সামনে হাওয়া ধাক্কা দেয়। তাহলে আজকে এমন যদি কোনো প্রবলেম আছে, তো সেটা তো তোমার পড়াশোনার প্রতি আকৃষ্ট করছে। তাহলে বুঝো সেটা তোমাকে আরও উপরে ওঠানোর জন্য তোমার রাস্তা তৈরি করছে। আর আমার পড়াশোনা যারা ছেড়ে দেওয়ার মতো বা ভাবছে যে না আমার দ্বারা তো হবে না, তো তাদের দ্বারা কিছুই হবে না। কারণ কি, তারা এটা ভেবে নিয়েছে 10 বছর, 12 বছর, 14 বছর তোমরা পড়াশোনা করেছো, কিন্তু সফল হতে পারছো না। আর সফল কেন হতে পারছো না, এই ভিডিওতে লাস্টে তোমরা বুঝতে পারবে কিছু জিনিস, যেটা শুনলে বা মেনে নিলে তাহলে তোমার পড়াশোনার প্রতি দৃষ্টিকোণ বদলে যাবে আর জীবনে সফলতা পাবে। এক বাবা নিজের ছেলেকে পড়াশোনা করতে বলল, ছেলে পড়াশোনার প্রতি অত মন ছিল না। বাবা সবসময় বলতো। একদিন ছেলে বাবাকে জিজ্ঞাসা করলো এবং বলল, বাবা আমার তো পড়াশোনাতে মন লাগে না, আর আমাকে তো বড় হয়ে টাকাই রোজগার করতে হবে, তাহলে আমাকে কেন পড়াশোনা করতে বলছো? তখন বাবা তাকে ঘরের বাইরে নিয়ে গেল এবং তার পুরনো ঘরটা দেখালো এবং দেখিয়ে বলল, আজকে এই পুরনো ঘরটি আমি বিল্ডিংয়ে পরিণত করেছি। যদি আমি পড়াশোনা না জানতাম তাহলে হয়তো এখানে সঠিকভাবে পরিকাঠামো তৈরি করতে পারতাম না। তাই জীবনে পড়াশোনাটা খুব দরকার, যাতে তুমি সঠিক কাজে এটিকে ব্যবহার করতে পারো। শোনো ছাত্র বন্ধুরা, এই পৃথিবীতে কেউ বড় হয়ে জন্মায় না, কেউ সাফল্য নিয়ে তো জন্মায় না, কিন্তু যারা নিজের জীবনটাকে বদলাতে চায় তারাই ইতিহাস লিখে। এই স্পিচটা শুধুমাত্র তাদের জন্য যারা এখনও মনে মনে বড় কিছু হতে চায় কিন্তু জানে না যে কোথায় শুরু করবে। কেন পড়াশোনা করব, তাদের মধ্যখানে প্রশ্নটা জাগে। তো তাদেরকে আমি বলতে চাই যে তুমি পড়াশোনা করো নিজেকে করার জন্য, কেবল চাকরির জন্য নয়, জ্ঞান, নৈতিকতা গঠনের জন্য। আর সবসময় ব্যবস্থাপন্য বা অধ্যাবসায় শক্তি এগুলো নিয়ে তোমাদেরকে ভাবতে হবে, যে সময় বাঁচানোর কৌশল, পড়াশোনার জন্য নির্দিষ্ট রুটিন, মোবাইল বা সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বের হওয়ার কৌশল। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এপিজে আব্দুল কালাম রাতে ঘুমানোর আগে 2 ঘন্টা পড়তো। আর তারপরে হচ্ছে লক্ষ্য নির্ধারণ বা ফোকাস। লক্ষ্য না থাকলে পড়া হয় অলসভাবে। প্রতিদিন সকালে লক্ষ্য বা লেখার অভ্যাসটা তোমাদের দরকার। তুমি যদি জানো না কোথায় যাচ্ছ, তাহলে তুমি কখনোই সেখানে পৌঁছাতে পারবে না। ব্যর্থতা নিয়ে ভয় নয়, পরীক্ষা ফেল মানেই জীবন শেষ না। বিখ্যাত মানুষদের ব্যর্থতার গল্প, যেমন অ্যালবার্ট আইনস্টাইন ছোটবেলা কথাই বলতে পারতেন না, এডিশন 1000 বার ব্যর্থ হয়েছিল। তো ফেল মানেই তো ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। আর অভিভাবকদের সম্মান, দায়বদ্ধতা, তারা কত কষ্ট করে আমাদের পড়াচ্ছে, সংসার বাস্তবতা বোঝানো বা তাদের স্বপ্ন ভেঙে না ফেলা। তোমার বাবা কাঁধে যখন ঋণের বোঝা, তোমার পড়ার দায়িত্ব তখন তো শুধু তোমার। আত্মবিশ্বাস ও নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজেকে ছোটো পাওয়া বন্ধ করো, অন্যদের সফলতা দেখে ভয় নয়, অনুপ্রেরণা নাও। প্রতিদিন নিজেকে বলো, আমি পারি, আমি পারবো, আমি হব। তুমি আজ যে অবস্থায় আছো সেটা তোমার ভবিষ্যতের পরিচয় না, ভবিষ্যতে তুমি নিজেই গড়ো। আর পরীক্ষার প্রস্তুতি, সঠিক কৌশল, প্রশ্নের ধরন, নির্ভুল পড়া, বারবার রিভিশন সফলতা আনে। আর কোনো বন্ধু বা কোন বন্ধুকে পাশে রাখবে, কে টেনে নিচে নামায়, কীভাবে নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে বাঁচাবে। যার জীবনে কিছুই নেই সেই তোমার তো সময় নষ্ট করেই আনন্দ পায়। প্রতিদিন অনুপ্রেরণা, প্রতিদিন 5 মিনিট মোটিভেশনাল স্পিচ শোনো, নিজেকে নিজে প্রশংসা করো, ডায়েরিতে লেখো, প্রতিদিন নিজের ভিতরের আগুনটাকে জ্বালিয়ে রাখো, না হলে সমাজ তো বাতাস তোমাকে নিভিয়ে দেবে। আর তুমি পারবে। এই সময়টা জীবন বাতলানোর সেরা সময়। এখন কষ্ট করছো তাই ভবিষ্যৎ গর্বের গল্প হবে। উঠে দাঁড়াও, পড়তে বসো, নিজেকে প্রমাণ করো। আমাদের কেন পড়াশোনা করা উচিত বলো তো? তুমি কি কখনো ভেবেছো পৃথিবীতে 2 ধরনের মানুষ কেন তৈরি হয়? একদল সবসময় অন্যের অধীনে কাজ করে, আরেক দল অন্যদের নেতৃত্বে দেয়। একদল হাঁপাতে হাঁপাতে চাকরি খোঁজে, আরেক দল চাকরি তৈরি করে। কেন এমনটা হয়? এর উত্তর খুব সহজ। ব্যাপারটা শুরু হয় পড়ার টেবিল থেকে। ব্যাপারটা শুরু হয় তখন যখন কেউ একজন পড়ে 5 ঘন্টা আর তুমি 30 মিনিট। ব্যাপারটা তৈরি হয় তখন যখন কেউ এক রাত জেগে নিজের স্বপ্ন নিয়ে কাজ করে আর তুমি বলো আজ আর মুড নেই। বন্ধু, জেনে রাখো, জীবনে বড় হতে গেলে আগে ছোট ছোট যুদ্ধ জিততে হয়, আর সেই যুদ্ধ শুরু হয় তোমার পড়ার টেবিল থেকে। তুমি হয়তো ভাবো পড়াশোনা শুধু পরীক্ষার জন্য, জিপিএ পাস পাওয়ার জন্য। না, তুমি ভুল ভাবছো। পড়াশোনা মানে আত্মগঠন, পড়াশোনা মানে নিজেকে এমনভাবে গড়ে তোলা যেন ভবিষ্যতের সব যুদ্ধ তুমি জিতে ফেলতে পারো। তুমি যখন বই খুলে বসো তখন শুধু একটি পৃষ্ঠা নয়, তুমি নিজের ভবিষ্যৎ খুলে ফেলো। তুমি যখন কোনো বিষয় নিয়ে বোঝো বা তুমি যখন কোনো বিষয়ে বোঝো না বলে হাল ছেড়ে দাও,
তখন তুমি শুধু একটি অধ্যায় না, বরং এক টুকরো সম্ভাবনা হারিয়ে ফেলো। আজ তুমি হয়তো একা, চারপাশে কেউ নেই, তুমি চুপচাপ নিজের ঘর বই নিয়ে বসে আছো, কিন্তু এই নীরব সময়টাই একদিন তোমার পরিচয় হয়ে উঠবে। তখন সবাই বলবে, এই ছেলেটা বা মেয়েটা কেমন করে এত দূরে হলো বা এত দূরে গেল। তারা জানবে না তুমি কেমন করে রাত জাগো, চোখে পানি এনে পড়েছো। তারা দেখবে কেবল ফলাফল, কেবল সাফল্য, কিন্তু তুমি জানবে এর পিছনে লুকিয়ে আছে না হাজারো না পারিকে জয় করার গল্প। এই যে এখন তুমি আমার কথা শুনছো, এটাই তোমার পরিবর্তনের সূচনা। তুমি নিজেকে জিজ্ঞাসা করো তো, আমি কি সত্যি আমার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস? আমি কি চাই আমার মা বাবা গর্বে বলুক এটাই আমার ছেলে মেয়ে? আমি কি চাই আমার আত্মীয় স্বজন চোখে আমি হই অনুপ্রেরণা? তাহলে বন্ধু, আর দেরি করো না, আজ থেকেই প্রতিজ্ঞা করো। প্রতিদিন অন্তত 2 ঘন্টা মন দিয়ে পড়ো, প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা বুঝে পড়ো, প্রতিদিন অন্তত একটি ভুল সংশোধন করো। কারণ এই ছোটো ছোটো চেষ্টাগুলো একদিন তোমাকে বানিয়ে দেবে অদম্য এক যোদ্ধা। ভবিষ্যতে পৃথিবী চায় দক্ষ, সচেতন, আত্মপ্রত্যয়ী মানুষ। এই পৃথিবী তোমার অপেক্ষায় আছে। তুমি যদি পড়াশোনাকে ভালোবাসো, ভবিষ্যৎ তোমাকে ভালোবাসবেই। তুমি যদি কঠোর পরিশ্রম করো, সাফল্য তোমার দরজা কিন্তু কড়া নাড়বে। তাই এখনই শুরু করো, বই হাতে নাও, নিজের জীবনকে বদলে দেওয়ার যাত্রা করো। আজ থেকেই শুরু হোক না স্টাডি হার্ড, বিকজ ইউর ফিউচার ইজ বিল্ড বাই হোয়াট ইউ ডু টুডে। অজুহাত নয়, অ্যাকশন। তুমি কি কখনো লক্ষ্য করেছো, আমরা যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাই তখন মাথার ভেতর থেকে আসে কিছু শব্দ, আজ তো মুড নেই, আর শরীরটা ভালো না, আর একটু ফেসবুক ঘুরি, তারপর বসি, আজ তো শুক্রবার, একটু রিল্যাক্স করি। এই অজুহাতগুলো কি জানো, এগুলো হলো তোমার ভবিষ্যতে চুরি করা চোর। এরা দেখতে নিরো, কিন্তু প্রতিবার তোমাকে লক্ষ্যচ্যুত করে দেয়। প্রতিদিন সকালে উঠে যদি তুমি প্রথমেই অজুহাত খোঁজো, তবে সারাদিন তুমি হেরে যাও। সকালে ঘুম থেকে উঠে যদি নিজেকে বলো আজ তো পড়তেই হবে, তাহলে সারাদিন জয় তোমার মতো আরেকজন, যার রেজাল্ট তোমার মতোই, যার ঘর তোমার মতোই, সে কিন্তু আজ 5 ঘন্টা পড়ে ফেলেছে। তুমি যদি অজুহাত বানাও, সে অ্যাকশন নিচ্ছে। আর এখানেই শুরু হয় বিজয় আর পরাজয়ের পার্থক্য, ভয় এবং অলসতা। তুমি কি জানো অজুহাত আসে ভয় থেকে? ভয় পাই বলেই তো পিছিয়ে পড়ছি, ভয় পাই বলেই তো মোবাইল ঘাঁটি, বন্ধুদের সাথে গল্প বা মেতে উঠছি। কিন্তু মনে রাখো, ভয় কখনো তোমার পাশে দাঁড়াবে না। তোমার পাশে থাকবে কেবল তোমার একাগ্রতা, ফোকাস আর অ্যাকশন। তুমি যখন অলসতার কাছে হেরে যাও, তখন কেউ একজন জিতে নিচ্ছে একটা স্কলারশিপ। তুমি যখন বলো আজ পড়তে ভালো লাগছে না, তখন কেউ একজন পড়তে পড়তে তার কষ্টে অভ্যস্ত হয়ে যাচ্ছে। তোমার স্বপ্ন, তার স্বপ্ন, দুটোর মধ্যেই ব্যবধান আছে, তোমার অজুহাত আর তার অ্যাকশনের কারণে। আর তুমি যদি সত্যিই পড়তে চাও, তবে একটা সহজ নিয়ম মনে রাখো, 5 মিনিটের নিয়ম। মন চায় না, তাহলে বলো ঠিক আছে, শুধু 5 মিনিট তো বই খুলি, 5 মিনিট বই খুলে পড়ি। বিস্ময়কর হলেও সত্যি, এই 5 মিনিটের পরেই তোমার 30 মিনিট হয়ে যায়। এইভাবে ছোটো ছোটো অ্যাকশনই কিন্তু বড় অভ্যাস তৈরি করে। আরেকটা নিয়ম, 3-2-1 রুল। যখন ইচ্ছে করছে না পড়তে বসতে, তখন মনে মনে গুনো 3-2-1, আর সাথে সাথেই বই খুলে ফেলো। বিজয় শুরু হয় বই খোলার সঙ্গে সঙ্গে। তুমি বই খুললে তোমার ভয় পালায়, তোমার পড়া শুরু করলে অলসতা ভেঙে পড়ে। আর ব্যতিক্রম নয়, নিয়ম হও। তুমি হয়তো বলো সবাই তো অজুহাত দেয়, আমিও দিচ্ছি, কিন্তু সফল হতে হলে তুমি ব্যতিক্রম হতে শিখো। সবার মতো হলেও তুমি কোনো আলাদা হতে পারবে না। তোমাকে আলাদা হতে হবে অভ্যাস দিয়ে, তোমাকে আলাদা হতে হবে অ্যাকশন দিয়ে। প্রতিদিন সকালে একটা লাইন লিখে রাখো, আমি অজুহাত না খুঁজি, আমি সমাধান খুঁজি। এটা শুধু একটা বাক্য না, এটা তোমার জীবন বদলে দেওয়ার মন্ত্র। আর যারা আজকে অ্যাকশন নিচ্ছে, তারা কালকে সফল মানুষ। আর যারা শুধু বলছে কাল থেকে শুরু করবো ভাই, তারা কখনোই শুরু করবে না। তুমি কোনো দলে থাকবে বলো তো? তুমি কোন দলে থাকতে চাও এবার বলো? যারা স্বপ্ন দেখে না, যারা স্বপ্ন পূরণ করে। অজুহাত তোমাকে ঠেকাবে যদি তুমি তাকে শক্তি দাও, অ্যাকশন তোমাকে গড়বে যদি তুমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। তাই আজ থেকে একটাই মন্ত্র, নো মোর এক্সকিউজ, অনলি এক্সিকিউশন। স্টাডি হার্ড, স্টাডি স্মার্ট, স্টাডি রেগুলার। শুধু ভাববে না, কাজ শুরু করো, আর এখন এই মুহূর্তেই করো। যেভাবে তৈরি করবে তোমার স্টাডি রুটিন। তুমি প্রতিদিন পড়তে চাও, কিন্তু পড়ার সময় তোমার হচ্ছে ঘুম পাচ্ছে, বসো পড়ো, মোবাইলটা আনো, আবার মোবাইল বসে বসে ঘাঁটো, স্ক্রল ডাউন করো। মন বসাতে চাও, কিন্তু কিছুতেই মন বসছে না, মন বসাতে পারছো না, কিন্তু একটা কিছু যেন সবসময় তোমাকে টেনে নিয়ে যাচ্ছে অন্যদিকে। তুমি একা না, এই সমস্যায় পড়ছে লাখ লাখ ছাত্রছাত্রী। সমাধান কি? সমাধান একটি, উত্তর হলো স্টাডি রুটিন। রুটিন ছাড়া জীবন কিন্তু অস্থির, সমুদ্রের মতো। তুমি যদি সময়ের
স্রোতে ভেসে যাও, তাহলে সফলতা তোমার তীরে পৌঁছাতে পারবে না। তুমি নিজেকে বা তোমার সময়কে নিয়ন্ত্রণ না করলে সময় তোমাকে নিয়ন্ত্রণ করবে। রুটিন কেন জরুরি জানো কি? রুটিন মানে শৃঙ্খলা, রুটিন মানে মনকে প্রশিক্ষণ দেওয়া। তুমি যদি প্রতিদিন একই সময় পড়তে বসো, তোমার ব্রেন সেটা একটা স্বাভাবিক অভ্যাস হিসেবে নিতে শুরু করবে। একদিন পারবে না, কিন্তু 7 দিনে ব্রেন কিন্তু রেসপন্স করতে শুরু করবে। 21 দিনে তো তুমি রুটিনটা স্থায়ী করেই নিবে বা স্থায়ী হয়েই যাবে। মানুষ কিন্তু রোবট না, তাই একবারে সব ম্যানেজ করা সম্ভব নয়। তবে রুটিন মানে জীবনকে সহজ করে তোলা। তোমাকে যত সমস্যা, অমনোযোগিতা বা ফোকাসের অভাব, অলসতা, এরা সব কিছুর ওষুধ একটাই, নিয়মিত স্টাডি রুটিন। আর কীভাবে বানাবে এইসব রুটিন? রুটিন বানানোর একটা আর্ট, আর সেই আর্ট শেখার 5টি ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে সময় চিহ্নিত করো। তুমি কোন সময় সবচেয়ে বেশি ফোকাস থাকো, সকাল, দুপুর না রাত? তোমার জন্য যে সময়টা কাজ করে সেটাই চিহ্নিত করো। ধাপ 2, লক্ষ্যকে ভাগ করে নাও। একটা বড় লক্ষ্য কখনো কখনো একসাথে জয় করা যায় না। তুমি যদি ভাবো আজ 5টা অধ্যায় শেষ করব, পারবে না। তবে যদি বলো প্রতিদিন একটা অধ্যায়, তাহলে 5 দিনে পারবে। ধাপ 3, টেকনিক ব্যবহার করো, মানে 25 মিনিট পড়ো, 5 মিনিট ব্রেক নাও। এই নিয়ম 4টা সেশন করলে তো তুমি 2 ঘন্টা পড়তে পারবে। চোখে তো জল আসবে না, চোখে জল ছাড়াই কাজ করে নিতে পারবে। ধাপ 4, ফ্লেক্সিবল কম্বো। সকাল 8টা থেকে 10টা ফিক্সড টাইম, তারপর দুপুর 1টা থেকে 2টো ফ্লেক্সিবল। চাইলে ঘুরিয়েও নিতে পারো। ফিক্সড টাইম মনকে প্রশিক্ষণ দেয়, আর ফ্লেক্সিবল টাইম তোমাকে রিফ্রেশ রাখে। ধাপ 5, সাপ্তাহিক রিভিউ, মানে প্রতি শুক্রবার রাতে নিজের রুটিন চোখে বলেও কী কাজ করছো, কী বাদ গেছে লিখে ফেলো। এই আত্মমূল্যায়নই তোমাকে উন্নতির পথে নিয়ে যাবে। আর রুটিন কিন্তু ধরে রাখার কৌশল। রুটিন তো বানিয়ে ফেলো, কিন্তু ধরে রাখা তো কঠিন, তাই না? এবার শোনো কীভাবে রুটিনকে অভ্যাসে পরিণত করবে। তুমি তোমার দরজায় বা দেওয়ালে রুটিনটি টাঙিয়ে রাখো। চোখ পড়লে মনও সতর্ক হয়। আর প্রতিদিন রুটিন ফলো করতে পারলে নিজেকে ছোটো উপহার দাও। ইউজ করো বিভিন্ন অ্যাপ, তোমাকে নির্বিচারে পড়তে সাহায্য করবে। আর একজন বন্ধু বা পরিবারের সদস্য যে তোমাকে জিজ্ঞাসা করবে আজ তুমি কি করছো। তুমি জানো ভারতে অনেক ইউপিএসসি টপাররাও যারা 6 থেকে 8 ঘন্টা পড়ে, কিন্তু তাদের রহস্য কি? রুটিন। তার ঠিক সময় ঘুমায়, উঠে খায় এবং রুটিনে কখন কি পড়বে সেটা লিখে রাখে। তুমি যদি নিজের জীবনকে ভ্যালু দাও, তাহলে রুটিন তোমার সবচেয়ে বড় হাতিয়ার হবে। প্রথমে 3 দিন তো কষ্ট হবে, সপ্তাহের পর সময়টা সহজ হয়ে যাবে। 1 মাস পরে রুটিনই তোমাকে করতে থাকবে। তুমি আর ভাববে না পড়বো কি না, তুমি ভাববে আর কত দূর এগিয়ে পারবো। এটাই রুটিনের জাদু। আর তুমি যদি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পড়ো, তোমার মন শরীর সেই অনুযায়ী রেডি হয়ে যাবে। এটাই মনোবিজ্ঞানের শক্তি, আর এটা স্টাডি রুটিনের ম্যাজিক। তাই এখনই একটা খাতা খোলো, লিখে ফেলো তোমার রুটিন আর শুরু করে দাও তোমার নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ। রুটিন দিয়ে নিজেকে সাজাও, আর স্টাডি হার্ড দিয়ে ভবিষ্যৎটা জয় করে নাও। তোমার প্রতিদ্বন্দ্বী ঘুমাচ্ছে। তুমি যখন মোবাইল স্ক্রল করছো, তখন তোমার প্রতিদ্বন্দ্বী রাতে ঘুম ছাড়ছে। তুমি যখন বলছো আজ একটু কম পড়ি, তখন কেউ একজন ঠিক তোমার স্বপ্নটাকেই লালন করে নিচ্ছে। জীবনে প্রতিযোগিতা, এখানে যারা সময় জিতে নিচ্ছে তাদের পিছনে পড়ে থাকা মানে নিজের স্বপ্ন থেকে এক ধাপ দূরে চলে যাওয়া। প্রতিদ্বন্দ্বী মানে কি শুধু ক্লাসে ফার্স্ট বয়? প্রতিদ্বন্দ্বী মানে শুধু ক্লাসে ফার্স্ট বয় না। প্রতিদ্বন্দ্বী মানে সেই ছেলে যে আর্থিক কষ্ট সত্ত্বেও দিনে 10 ঘন্টা পড়ছে। প্রতিদ্বন্দ্বী মানে সেই মেয়েটা যে দুপুরে রান্না করে ঘরের কাজ করে তারপর বিকেলে পড়ে। তোমার প্রতিদ্বন্দ্বী তোমার পাশেই আছে, তুমি চিনতে পারো না। তোমার ঘরে বসে বসেই তুমি হারছো কারো হাতে নয়, একখানা যন্ত্রের কাছে, যার নাম মোবাইল। তুমি ভাবো আরও 5 মিনিট, কিন্তু সেই 5 মিনিট গিয়ে 50 মিনিট। তুমি বলো শুধু একটি ভিডিও, কিন্তু একটার পর একটা রেকমেন্ডেশন তোমাকে গিলে খায়। বন্ধুরা, এটা কেবল আসক্তি নয়, এটা তোমার স্বপ্ন ধ্বংস করার এক নীরব ঘাতক। আর তুমি তো জানো কি, প্রতি গড় ছাত্র দিনে 4 থেকে 5 ঘন্টা মোবাইল কাটায়। ধরে নাও এটা যদি 1 বছরে প্রায় 1500 ঘন্টা, তবে এই সময় দিয়ে তুমি অন্তত 5টা বই পড়ে ফেলতে পারতে, 1000টি মডেল টেস্ট দিতেও পারতে, আর 1 বছরের মধ্যে তো টপ লেভেলের পড়াশোনাও শেষ করতে পারতে। মোবাইল তোমার সময় খেয়ে ফেলে, অথচ তুমি টেরও পাও না। আর এটা একটা ডিজিটাল ড্রাগ। তুমি কি লক্ষ্য করেছো, পড়তে বসলে ফোন বরাবর হাতে নিতে ইচ্ছে করে? ঘন্টা পেরিয়ে যায়, অথচ মনে হয় কিছুক্ষণের জন্য গিয়েছে। ভিডিওটি দেখার পর মাথা ভার হয়ে আসে, কিন্তু থামতে পারো না। মোবাইল না থাকলে মনে হয় কিছু একটা মিস হচ্ছে। এই উপসর্গগুলি হলো তোমার আসক্তি, আর এই আসক্তি ধ্বংস করে দিচ্ছে তোমার ফোকাস, স্মৃতি শক্তি, ঘুম এবং আত্মবিশ্বাস। মোবাইল খারাপ নয়, খারাপ হলেও তোমার উপর নিয়ন্ত্রণ
থাকে না। জানো কি, সফল লোকেরা মোবাইলকে ব্যবহার করে, আর যারা পিছিয়ে পড়ে তারা মোবাইল দ্বারা ব্যবহৃত হয়। যদি তুমি এখানেই না শিখো মোবাইল কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে আগামী 5 বছরে মোবাইল তোমার জীবনে তো রিমোট কন্ট্রোল নিয়েই যাবে। আর মোবাইল কন্ট্রোলের টেকনিকও তোমাকে শিখতে হবে। এখন শোনো কীভাবে এই ঘাতক মোবাইল থেকে রক্ষা পাবো। আমরা প্রথমে নন ফোন জোন তৈরি করব। পড়ার জায়গা বা বিছানায় মোবাইল মুক্ত রাখো। স্ক্রিন টাইম লিমিট শেষ করো, প্রতিটি অ্যাপে সময় নির্ধারণ করে দাও। আর গ্রিন স্কেল মডেল চালু করো, মোবাইল রং বন্ধ করে দাও, আকর্ষণ কমে যাবে। আর বিভিন্ন পোমোডোরো অ্যাপ ইউজ করো। 25 মিনিট ফোকাস, 5 মিনিট ব্রেক। আর 5 নম্বর সোশ্যাল মিডিয়া ডেটক্স ডে রাখো, সপ্তাহে 1 দিন সোশ্যাল মিডিয়া ফ্রি। 6 নম্বর কি ফোন পড়ার সময় ফোন একেবারে আলাদা রুমে রাখো। এই নিয়মগুলি মানলে শুনতে কষ্ট হবে, কিন্তু 7 দিন পর তোমার মাথা হালকা লাগবে, আর মন পরিষ্কার থাকবে, আর পড়াশোনার গতিও আসবে। আর বাস্তব উদাহরণ এটাই। তুমি জানো যে এলন মার্কস কিংবা বিভিন্ন রকম মনীষীরা আছে যারা তাদের মোবাইল ব্যবহার করেন কিন্তু নির্দিষ্ট উদ্দেশ্যে। তারা সময় খরচা করে না। তুমি যদি তোমার মোবাইলকে শত্রুতে পরিণত করো তবে সে তোমাকে হারিয়ে দেবে, আর কিন্তু যদি তুমি তাকে তোমার দাসে পরিণত করো তবে সে তোমার সফলতার হাতিয়ার হবে। মোবাইল জীবনের অংশ হতে পারে কিন্তু জীবন না। বইয়ের পৃষ্ঠা না করলেও জীবনে কিছু খুলবে না। এই মুহূর্তে সিদ্ধান্ত নাও, তুমি মোবাইলের দাস হবে নাকি স্বপ্নের রাজা হবে। সময় এখনও আছে বন্ধু, মোবাইল রাখো পাশে আর বইটা টেনে নাও সামনে। স্টাডি হার্ড, কারণ তোমার ভবিষ্যৎ তোমার হাতে, মোবাইল নয়। কেন তুমি বারবার হেরে যাচ্ছ? তুমি পড়ছো কিন্তু ফল আসছে না, তুমি চেষ্টা করছো কিন্তু বারবার হেরে যাচ্ছ। তোমার মনে হচ্ছে আমি কি অকেজো? না বন্ধু, তুমি অকেজো নও, তোমার পদ্ধতিটা ভুল। হেরে যাওয়া মানেই তো আর শেষ না, হেরে যাওয়া মানে তো কিছু শেখার সুযোগ। আজ আমরা জানবো তুমি কেন বারবার হেরে যাচ্ছ এবং কীভাবে তা বদলাতে পারে। তুমি যদি ভুল উপায়ে পড়ো তাহলে যতই কষ্ট করো না কেন ফলাফল আসবে না। আর এটা কিন্তু ঠিক জেনে রাখো, তুমি ধান কাটার মেশিন দিয়ে কলা কাটার চেষ্টা করছো, খাটনি আছে কিন্তু রেজাল্টও নেই। তুমি কি শুধু বই পড়ে যাচ্ছ অথচ বুঝে পড়ছো না? তুমি কি শুধু মুখস্থ করছো কিন্তু লিখে প্র্যাকটিস করো না? এই ভুল কৌশলগুলি তোমার কিন্তু পরাজয়ের কারণ। আর সফলতার প্রথম ধাপ হলো ভুলটা চেনা। তুমি বলো আমার দ্বারা হবে না, এই কথাটা যতবার বলো ততবারই তুমি নিজেকে হেরে ফেলছো। তুমি জানো মনের শক্তি কতটা বড়? যে মানুষ বিশ্বাস করে সেই পারবে, সেই সত্যি পেরে যায়, আর যে বলবে পারবে না সেই সত্যি হেরে মানে। আর তুমি হেরে যাচ্ছ কারণ তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলছো। আজই বিশ্বাস ফিরিয়ে আনো। আর শেখার বললে শুধু মুখস্থ করো। তুমি যদি শুধু মুখস্থ করো তবে পরীক্ষা হলেও সব মুছে যাবে। আর তুমি যদি বোঝার চেষ্টা করো তবে 1 বছর পর মনে থাকবে। পরাজয়ের অন্যতম কারণ হচ্ছে শুধু মুখস্থ করে যাওয়া, শেখানো। তুমি যদি প্রতিটা অধ্যায়ের পিছনে গল্প বোঝো, যদি যুক্তি বোঝো, ব্যাখ্যা করো, তবে মনে থাকবে চিরদিন। তুমি হেরে যাচ্ছ কারণ তুমি পড়ছো শুধু পাশ করার জন্য, শেখার জন্য না। আর তোমার আত্মঘাতী অভ্যেস, আলস্য, বিলম্ব। তুমি ভাবো কাল পড়বো, আবার ভাবো আগামীকাল পড়ি, এইভাবে হচ্ছে শতবার, কিন্তু অথচ তুমি বুঝোনি এখনো, মানেই সময়কে মেরে ফেলছো। তুমি হেরে যাচ্ছ কারণ তুমি পড়ার সময় দাও না, তুমি প্ল্যানই করো না কিন্তু শুরুও করো না, স্মরণ করো কিন্তু শুরু না করলে কখনোই শেষ হবে না। তুমি হেরে যাচ্ছ কারণ তুমি শুধু স্বপ্ন দেখো কিন্তু কাজ করো না। একটা ব্যর্থতা মানে তুমি খারাপ ছাত্র না, এর মানে তুমি শিখছো। থমাসও কিন্তু 1000বার ব্যর্থ হয়েছিল, আর তবুও কিন্তু থামিনি। তুমি হেরে যাচ্ছ কারণ তুমি ব্যর্থ হলেও ভেঙে পড়ো। তুমি শেখো, তুমি দুঃখ পাও। সফল মানুষ ব্যর্থতা থেকে সিঁড়ি হিসাবে শিখে, আর ব্যর্থ মানুষ সেটাকে দেওয়াল হিসাবে। তুমি কোনটা বেছে নেবে? আর ঘুরে দাও, তোমার সময় এখন আছে বন্ধু। তুমি যদি আজ ঠিক করো আমি নতুনভাবে শুরু করবো, তাহলে আগের সবার একটা শিক্ষায় রূপ নেবে। তুমি যদি আজ বুঝে পড়ো, শুরু করো, প্রতিদিন একটু একটু করে সময় দেওয়া যায়, সঠিক স্ট্র্যাটেজি মেনে চলো, নিজের উপর বিশ্বাস হবো, তাহলে তো একদিন তুমি হবে বিজয়ী। আর হার মানা মানে তো এটা না, হেরে গিয়ে শেখা শুরু করো, সাফল্য তোমার দিকে তাই আসবেই। তুমি হেরে যাচ্ছ কারণ তুমি এখনও জিততে শেখো না। তুমি হেরে যাচ্ছ কারণ তুমি চেষ্টা করলে পরিকল্পনা করো না। কিন্তু আজ থেকে সব পাল্টে যাবে, কারণ তুমি জানো কোথায় ভুল ছিল। একটা শুধু দরকার, চেষ্টা, শৃঙ্খলা, সাহস। বন্ধু, আজ থেকে প্রতিটি হারের পিছনে খুঁজে বের করো কারণ, আর বদলে দাও নিজেকে। স্টাডি হার্ড বিকজ সাকসেস ইজ হিডেন বিহাইন্ড এভরি অনেস্ট ফেলার। সত্যিকারের চেষ্টা কখনো বিফলে যায় না। কেন তুমি বারবার হেরে যাচ্ছ? তুমি পড়ছো কিন্তু ফল আসছে না, তুমি চেষ্টা করছো কিন্তু বারবার হেরে যাচ্ছ। তোমার মনে হচ্ছে তুমি অকেজো। না বন্ধু, তুমি অকেজো না, তোমার পদ্ধতিটা ভুল। হেরে যাওয়া মানেই শেষ না, হেরে যাওয়া মানেই কিছুটা শেখার সুযোগ। আজ আমরা জানবো তুমি কেন বারবার হেরে যাচ্ছ এবং কীভাবে বদলাবে।
ভুল স্ট্র্যাটেজি। নিশ্চিত হার, তুমি যদি ভুল উপায়ে পড়ো তাহলে যতই কষ্ট করো না কেন ফলাফল আসবে না, এটা ঠিক না। যে তুমি ধান কাটার মেশিন দিয়ে কলা কাটার চেষ্টা করছো, খাটনি তো আছে কিন্তু রেজাল্ট নেই। তুমি কি শুধু বই পড়ে যাচ্ছ অথচ বুঝতেই পারছো না? তুমি কি শুধু মুখস্থ করছো কিন্তু লিখে প্র্যাকটিস করছো না? এই ভুল কৌশলগুলি তোমার কিন্তু পরাজয়ের কারণ। আর সফলতার কিন্তু প্রথম ধাপ ভুলটা চেনা। তুমি বলো আমার দ্বারা হবে না, এই কথাটা যতবার বলো ততবারই তুমি নিজেকে হেরে যাও। তুমি জানো মনের শক্তি কতটা বড়? যে মানুষ বিশ্বাস করে সে পারবে সেই সত্যি পেরে যায়, আর যে বলবে পারবে না সে তো সত্যি হার মানে। তুমি হেরে যাচ্ছ কারণ তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছ, আর আজই বিশ্বাস ফিরিয়ে আনো। তুমি যদি শুধু মুখস্থ করো তবে পরীক্ষা হলে সবই মুছে যাবে, আর তুমি যদি বোঝার চেষ্টা করো তবে 1 বছর পড়েও মনে থাকবে। পরাজয়ের অন্যতম কারণ হলো শুধু মুখস্থ করে যাওয়া, শেখানো। আর তুমি যদি প্রতিটা অধ্যায়ের পিছনে গল্প বোঝো, যুক্তি বোঝো, ব্যাখ্যা করো, তবে মনে থাকবে তো চিরদিন। তুমি হেরে যাচ্ছ কারণ তুমি পড়ছো শুধু পাশ করার জন্য, শেখার জন্য নয়। আলস্য, বিলম্ব ও আত্মঘাতী। তুমি ভাবো কাল পড়ি, কাল আবার ভাবো পরশু পড়ি, আগামীকাল পড়ি, এইভাবে তো হেরে যাচ্ছ শতবার, অথচ বুঝোনি কেন? তুমি সময়কে মেরে ফেললে। তুমি হেরে যাচ্ছ কারণ তুমি পড়ার সময় দাওনি। তুমি প্ল্যান করো কিন্তু শুরু করো না, স্মরণ রাখো, শুরু না করলে কখনোই শেষ হবে না। তুমি হেরে যাচ্ছ কারণ তুমি শুধু স্বপ্ন দেখো কিন্তু কাজ করো না। ঘন ঘন হতাশা হয়ে যাচ্ছ, আত্মবিনাশের শুরু পথ খুঁজে পাচ্ছ। একটা ব্যর্থ মানেই তুমি খারাপ ছাত্র না, এটা মানে তুমি শিখেছো। আমরা তো থমাস এডিসন 1000বার ব্যর্থ হয়েছিল, তবু তো থামেনি সে। তুমি হেরে যাচ্ছ কারণ তুমি ব্যর্থ বলে ভেঙে পড়েছো। তুমি শেখো না, শুধু দুঃখ পাও। সফল মানুষ ব্যর্থতাকে দেখে সিঁড়ি হিসাবে ব্যবহার করে, আর ব্যর্থ মানুষ দেখে দেওয়াল হিসাবে। তুমি কোনটা বেছে নেবে? আর ঘুরে দাঁড়াও, তোমার সময় এখনও আছে। বন্ধু, তুমি যদি আজ ঠিক করো আমি নতুনভাবে শুরু করব, তাহলে আগের সব হার একটা শিক্ষণীয় রূপ নেবে। আর তুমি যদি আজ বুঝো, পড়া শুরু করো, প্রতিদিন একটু একটু করে সময় দাও, সঠিক স্ট্র্যাটেজি মেনে চলো, নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে একদিন তো তুমি বিজয়ী হবে। আর হার মানা মনেই হেরে গিয়ে শেখা শুরু করা সাফল্য তোমার দিকে কিন্তু এগিয়ে আসবে। তুমি হেরে যাচ্ছ কারণ তুমি এখনও জিততে শেখোনি। তুমি হেরে যাচ্ছ কারণ তুমি চেষ্টা করলে, পরিকল্পনা করো না, কিন্তু আজ থেকেই সব পাল্টে যাবে। কারণ তুমি জানো কোথায় ভুল ছিল, এখন শুধু দরকার চেষ্টা, শৃঙ্খলা, সাহস। বন্ধু, আজ থেকে প্রতিটি হারের পেছনে খুঁজে বের করো তো কারণ, আর বদলে দাও নিজেকে। স্টাডি হার্ড বিকজ সাকসেস ইজ হিডেন বিহাইন্ড এভরি অনেস্ট ফেলার। সত্যিকারের চেষ্টা কখনো বিফলিত যায় না, আর তোমার জীবন তো বদলে যাবে। কারণ সফলতা রত্ন নয় যা তুমি একদিন পেয়ে যাবে। সফলতা একটি অভ্যাসের ফল। তুমি যেমন কাজ করো, যেমন জীবনযাপন করো, তেমনই হয় তোমার ভবিষ্যৎ। তোমার সাফল্য নির্ভর করে মাত্র কয়েকটি ছোট অভ্যাসের উপর। আজ আমরা জানবো তোমার জীবনে বদলে দিতে পারে এমন 3টি শক্তিশালী অভ্যাস। প্রথম হচ্ছে অভ্যাসটি যেটা সকালে জেগে ওঠা। আর ভোরে যারা ওঠে তারা জীবনে এগিয়ে যায়। যখন তুমি ঘুমাচ্ছ, সফল মানুষেরা তাদের স্বপ্নকে বাস্তব করার জন্য কাজ করে। সকাল 5টা মানেই বাড়তি সময় ফোকাস, বাড়তি শান্তি। এই সময়টা পড়ার সবচেয়ে ভালো। তুমি চাইলে 1 ঘন্টা আগেই পড়ে ফেলতে পারো প্রতিদিন অনেক অংশ। বিজয়ীরা ঘড়ি দেখে না, তারা ঘড়ি বানায়। তুমি যদি প্রতিদিন সকালে 5টায় উঠো, 1 ঘন্টা পড়ো, তবে 1 বছরে বাড়তি 365 ঘন্টা পাবে, মানে 15 দিন বাড়তি সময়। এটাই তোমার প্রতিযোগিতার সব থেকে বড় এগিয়ে যাওয়ার পথ। তো এই অভ্যাস করো, সকালে শুরু করো সবার আগে। আর রিভিশন লক্ষ্য করো, তুমি যা একবার পড়ছো তা মনে থাকবে না যদি তা রিভিশন না করো। তুমি যদি প্রতিদিন 15 মিনিট করে আগের দিনের পর ঝালিয়ে নাও, তার মনে থাকবে দীর্ঘদিন। আর প্রতিদিন সকালে রাতে নিজেকে মনে করো তোমার লক্ষ্য কী, তুমি কেন এত কষ্ট করছো। একটি গোল কার্ডে লিখে রাখো তোমার লক্ষ্য। আমি মেডিকেলে চান্স পাবো, আমি পরিবারকে গর্বিত করবো, আমার চাকরি পাবো নিজের যোগ্যতায়। এই কথাগুলি প্রতিদিন চোখে পড়লে তোমার ব্রেন সেই দিকেই কাজ শুরু করবে। যে নিজের লক্ষ্যে প্রতিদিন দেখে সেই লক্ষ্য থেকে দূরে যেতে পারে না। এই অভ্যাস বদলে দেবে তোমার মনোভাব, মনোযোগ আর মনোবল। নিজেকে পুরস্কৃত করা। তুমি জানো ছোট পুরস্কার বড় অভ্যাস গড়ে তোলে। তুমি যদি প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়ো, তবে শেষে নিজেকে ছোট্ট একটি পুরস্কার দাও। যেমন পছন্দের একটি গান শুনো, ছোট্ট একটা ঘুম দাও, পছন্দের খাবার খাও, তবে সব নিয়ন্ত্রণে থেকে। এই পুরস্কার ভেঙে কিন্তু ডোপামিন তৈরি করে, যা তোমাকে আবার পড়তে উৎসাহ দেয়। তুমি যদি কাজ করো এবং নিজেকে স্বীকৃতি না দাও, তবে কাজ করতে ধীরে ধীরে বিরক্ত লাগবে। রিওয়ার্ড ইজ মোটিভেশন ইন অ্যাকশন। নিজেকে পুরস্কৃত করো কারণ তুমি লড়ছো, আর যারা লড়াই করে তারাই তো সম্মান পায়। এই অভ্যাস তোমাকে প্রতিদিন ডিসিপ্লিনে রাখতে সাহায্য করবে। এই 3 অভ্যাস, যেমন 1 নম্বর ভোরে ওঠা, 2 নম্বর প্রতিদিন রিভিশন আর গোল রিভিউ, 3 নম্বর নিজেকে পুরস্কৃত করা।
এই 3টি যদি তুমি নিয়মিতভাবে 30 দিন চালিয়ে যেতে পারো, তাহলে নিজের ভিতরে এমন একটা পরিবর্তন দেখবে যা আগে কখনো দেখোনি। তুমি বদলাবে, তোমার দিন বদলাবে, তোমার ভবিষ্যৎও বদলে যাবে। সাকসেস ইজ দ্য শ্যাডো অফ স্ট্রং হ্যাবিটস। অভ্যাস বদলাও, জীবন বদলে যাবে। স্টাডি হার্ড, মেক ডিসিপ্লিন ইয়োর ডেস্টিনিটি। আর সবার উপহাস শক্তিতে বদলে দাও। তুমি ব্যর্থ বলে লোক হাসে, তুমি পড়ে গেলে লোক বলে বলেই তো ছিলাম না পারবে না। তুমি পিছিয়ে পড়লে বন্ধুরা দূরে সরে যায়। এটাই তো বাস্তব। কিন্তু এটা মানে কি তুমি হেরে যাবে বা হার মেনে নেবে? না। আজ আমরা শিখবো এই উপহাসকে কীভাবে শক্তিতে রূপান্তর করবে, তুমি হাসির পাত্র থেকে কীভাবে অনুপ্রেরণার প্রতীক হবে। আর উপহাস মানেই তো তুমি দুর্বল, এটা কিন্তু সত্যি নয়। যখন কেউ তোমাকে দেখে হাসে এবং যে তোমাকে দেখে হেসে ফেলে, তার মানে সে তোমাকে ভয় পায় না, কিন্তু তার মানে এই নয় যে তুমি দুর্বল। সে হাসছে কারণ সে জানে না তুমি যখন জেগে উঠবে তুমি আগুন হয়ে উঠবে। তুমি যদি কারো কথায় ভেঙে পড়ো তবে তারা জিতে যাবে, কিন্তু যদি চুপচাপ কাজ করে যাও তবে একদিন তাদের হাসি থেমে যাবে, কারণ তখন তারা তোমার পায়ের নিচে থাকবে। তো তুমি যত বেশি উপহাস সহ্য করো তত বেশি শক্তিশালী হয়ে ওঠো। তুমি জানো বড় বড় সফল মানুষেরা প্রথমে কেমন ছিল? অ্যালবার্ট আইনস্টাইন বলা হয়েছিল সে কিছুই শিখতে পারবে না। এডিসনকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। সচিন টেন্ডুলকর যখন প্রথমে খেলতে নেমেছিল, লোক বলেছিল এত ছোট ছেলে কি খেলবি। তাদের একটা জিনিস ছিল উপহাসকে শক্তিতে বদলে দেওয়ার ক্ষমতা। তুমি যদি বলো ওরা আমায় অপমান করেছে, তবে দুঃখ পাবে, কিন্তু যদি বলো এই অপমান আমাকে প্রমাণ করতে বাধ্য করছে, তবে তুমি সফল পথে এগিয়ে যাবে। তারপর হচ্ছে প্রতিশোধ নয়, প্রমাণই যথেষ্ট। মানে তোমার কাজ হচ্ছে চুপচাপ নিজের কাজ করে যাও, কাউকে গাল দিও না, বদলা নিও না। তুমি যখন মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তখন চোখে চোখে রেখে কিছু বলার দরকার হবে না। তোমার সাফল্য বলবে দেখো আমি পেরেছি। এই নীরব বদলা সবচেয়ে শক্তিশালী। আর যারা তোমাকে ছোট করছে তারা তো একদিন তোমার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে চাইবেই। উপহাসকে শক্তিতে বানানোর 3টি কৌশল। 1 নম্বর হচ্ছে লিখে রাখো কে কি বলেছিল। যখন কেউ বলে তোর দ্বারা হবে না, তখন সেটা লিখে রাখো। এটাই হবে তোমার প্রতিজ্ঞা, আমি প্রমাণ করেই ছাড়বো। 2 নম্বর চুপ থাকো, কাজ করো, কথা কম কাজ বেশি, ফলাফল দেখাও, সাউন্ড নয়। 3 নম্বর নিজেকে বরাবর মনে করো তোমাকে হাস্যকর ভাবা হয়েছিল, এটা মনে হলে কষ্ট হবে, কিন্তু এই কষ্ট তোমাকে ঠেলবে পড়ার টেবিলের দিকে। উপহাস যখন জ্বালানিতে পরিণত হয় তখন বিস্ফোরণ ঘটে, তুমি যখন অপ্রতিরোধ হয়ে ওঠো। আর বন্ধুরা মনে রেখো তোমার জীবনের একটা সিনেমার মতো। প্রথম দিকে হয়তো তুমি হেরে যাচ্ছ, তোমাকে নিয়ে মজা করা হচ্ছে, কিন্তু শেষ এখনো আসছে। কিন্তু শেষ কিন্তু আসেনি এখনো। তুমি যদি হাল না ছাড়ো তুমি একদিন সবাইকে দেখাবে তোমার জীবনের শেষ দৃশ্যটা যেমন বীরত্বপূর্ণ। তুমি একজন যোদ্ধা। হাসি সহ্য করো, কথা সহ্য করো, অপমান সহ্য করো, আর মাথা নিচু না করে প্রমাণ করো তুমি অপরাজেয়। মোবাইলকে শত্রু থেকে মিত্র বানানোর 5টি উপায়। তোমাদের হাতে একটি শক্তিশালী অস্ত্র আছে, এটা তুমি সঠিকভাবে ব্যবহার করলে তুমি জিততে পারবে। এটা যদি তুমি ভুলভাবে ব্যবহার করো তবে তো তুমি হারিয়ে যাবে আর শূন্যে পৌঁছাবে। এটা হচ্ছে তোমার মোবাইল ফোন। হ্যাঁ, যা মোবাইল ফোনটি তোমার ভালোবাসার থেকে বেশি সময় নেয়, যে মোবাইল ফোনটি তোমার মনোযোগকে ছিন্ন ভিন্ন করে দেয়। আজ আমরা জানবো মোবাইল শত্রু থেকে মিত্র বানানোর 5টি উপায়। প্রথমত, মোবাইলকে পড়াশোনার সহায়ক বানাও। তুমি জানো মোবাইল শুধু গেম খেলার জন্য নয়, এটা একটা শক্তিশালী শিক্ষার হাতিয়ার হতে পারে। আর বিশ্ববিদ্যালয়, টিউটোরিয়াল, ইউটিউবে পড়াশোনার ভিডিও, তবে বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ্লিকেশন, এসব কিছু তুমি ব্যবহার করতে পারো তোমার পড়াশোনার। মোবাইলের মাধ্যমে তুমি এখন পৃথিবীর যে কোনো তথ্য এক মুহূর্তে জেনে যেতে পারো। তবে এর জন্য তোমাকে সঠিক অ্যাপগুলি নির্বাচন করতে হবে, সঠিক নলেজ অনুসরণ করতে হবে, যারা তোমাকে গাইড করবে। তুমি যদি এইভাবে মোবাইল ব্যবহার করো তাহলে এটি হবে তোমার সবচেয়ে বড় মিত্র। আর ডু নট ডিস্টার্ব মোড ব্যবহার করা। যখন তুমি পড়তে বসো তখন মোবাইল তোমার শত্রু হয়ে দাঁড়ায়। গেম খেলার প্রলোভন, ফেসবুকে স্ক্রল, এইসব তোমার মনোযোগ ভেঙে দেয়। কিন্তু তুমি যদি মোবাইলের ডু নট ডিস্টার্ব মোড ব্যবহার করো তাহলে সব নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে। এটাও খুবই গুরুত্বপূর্ণ। ফোকাস হারালে তুমি অনেক সময় নষ্ট করবে। মোবাইলের সাহায্যে তুমি একে একে আরও কঠিন কাজগুলি সহজ করতে পারো, তবে শুধু যখন তুমি মনোযোগ দিয়ে কাজ করছো। 3 নম্বর, পড়াশোনার সময়টাকে ভাগ করে নাও। মানে তুমি যদি 25 মিনিট পড়াশোনা করো তারপর 5 মিনিট মোবাইল ব্যবহার করো, তাহলে তুমি পড়াশোনা আরও বেশি মনোযোগ দিতে পারবে। তবে মোবাইল সময়টা একবারে নিয়ন্ত্রণ হওয়া উচিত। তুমি যদি নিজে পরিকল্পনা করো 25 মিনিট পড়ো তারপর 5 মিনিট মোবাইল ইউজ করবে, তাহলে তুমি পড়াশোনার মাঝে বিরতি নিয়ে মোবাইলকে নিজের উপকারে আনতে পারবে। তবে এক্ষেত্রে অত্যন্ত সাবধান থাকতে হবে অন্যান্য অ্যাপগুলি ঢুকে সময় নষ্ট না হওয়া। সময়ের হিসাব রাখা। তুমি জানো অনেক সময় আমরা বুঝতে পারি না মোবাইলের উপরে কতটা সময় চলে যাচ্ছে, মোবাইল শুধু ফাঁকি দিয়ে নাকি। তবুও তুমি এই অ্যাপটি ব্যবহার করো, সময়কে ট্র্যাক করো, কিন্তু কত সময় মোবাইল ব্যবহার করছো বলো তো, এবং কতটা সময় তুমি পড়াশোনা করছো, এই সব হিসাব রাখলে তোমার প্রচেষ্টা কিন্তু আরও সময়কে তুমি ভালোভাবে পরিচালনা করতে পারবে। অথবা তুমি নিজেকেই একটি ক্যালেন্ডার তৈরি করতে পারবে যেখানে প্রতিদিন সময় ভাগ করবে পড়াশোনা এবং মোবাইল ব্যবহারের জন্য। আর 5 নম্বর হচ্ছে পড়াশোনার প্রতি
মনোরঞ্জন। মোবাইল সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি পড়াশোনার পর তোমাকে মনকে সতেজ করতে সাহায্য করে। তুমি যখন কঠোর পরিশ্রম করো তখন একটি বিশ্রাম দরকার, এই বিশ্রাম তুমি মোবাইলে ব্যবহার করতে পারো, তবে একদম সীমিত সময়ের জন্য। তুমি পছন্দের সিনেমা দেখতে পারো, গানের ভিডিও শুনতে পারো, এই সময়টা তোমার প্রাপ্তি হবে। তুমি সেখানে থেমো যেও না, তোমার পড়াশোনাকে সাফল্য হবে সবচেয়ে বড় উপহার। আর মোবাইল শুধু একটি টুল, এটা তোমার নিয়ন্ত্রণ, তুমি কীভাবে ব্যবহার করবে তা নির্ভর করে তোমার উপর। তুমি যদি চাও যে এটি তোমার সবচেয়ে বড় শত্রু হতে পারে, কিন্তু তুমি যদি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে শেখো তাহলে এটি তোমাকে সবচেয়ে বড় মিত্র হবে। মোবাইল তোমার কৌশল হতে পারে যদি তুমি এটাকে সঠিকভাবে ব্যবহার করো। যখন তুমি মোবাইল সঠিক ব্যবহার করবে না, তাহলে তোমার জীবনে দিন বদলে যাবে। স্টাডি হার্ড বিকজ দ্য রাইট টুলস লিড টু গ্রেট রেজাল্ট। সময়ের সেরা ব্যবহার। পড়াশোনা না করে যে সফলতা হতে পারে না। পৃথিবীর বিখ্যাত যত সফল মানুষ তাদের পিছনে একটি রহস্য রয়েছে, সবসময় ব্যবস্থাপনা। তারা জানে সবচেয়ে ভালো হচ্ছে ব্যবহার সময়, কীভাবে সেটাকে ব্যবহার করতে হয়। তুমি যদি আজকে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শিখে যাও তাহলে তোমার জীবন সফলতার দরজা খুলে যাবে। কিন্তু এক প্রশ্ন, আমরা কেন পড়াশোনায় এত গুরুত্ব দিচ্ছি? আজকের পর্ব আমরা শিখবো পড়াশোনা ছাড়া সাফল্যতা তো আসেই না, সাফল্যতার পথ অতিক্রম বা সাফল্যতার পদক্ষেপ। সফলতার প্রধান শর্ত হলো সময়কে সম্মান করা। ধরো তুমি যদি 24 ঘন্টার মধ্যে সঠিকভাবে 6 ঘন্টা পড়াশোনা করো তাহলে তুমি 5 বছর এমন কিছু অর্জন করতে পারবে যারা অন্যরা এক দিক চিন্তাও করতে পারেনি। তবে সময়ের ব্যবস্থাপনা শিখতে হবে, কারণ সময় চলে যায় আর কখনো ফিরে আসে না। যে সময় গুরুত্ব বুঝতে পারে সেই কিন্তু সফলতা পায়। এটা এক দারুণ উপহার যা আজকের দিনে তোমাকে উপভোগ করতেই হবে। আর পড়াশোনার পথে সেরা হচ্ছে রুপি। পড়াশোনা তুমি যে পর্যায়ে করো না কেন তবে একটি তোমার ভবিষ্যতের চাবিকাঠি। তুমি যখন ভালোভাবে পড়াশোনা করবে, যখন তুমি নিজেকে প্রমাণ করার ক্ষমতা বৃদ্ধি পাবে, তুমি যে পরিশ্রম করবে সেই পরিশ্রম একদিন তোমাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। তবে সময়ের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি একদম সঠিক হতে হবে। সফলতা মানে শুধু বড় বড় টাকা নয়, এটা মানে নিজের লক্ষ্য পৌঁছানোর একমাত্র পথ পড়াশোনা। সফলতার জন্য পড়াশোনা প্রয়োজনীয়তা। বিশ্ববিদ্যালয় বা টিউটোরিয়াল ক্লাসে তুমি কী জানতে চাচ্ছ? পড়াশোনা তুমি নিজের জন্য করছো, এটা তোমার ক্ষমতার অংশ। যদি তুমি পড়াশোনার মনোযোগ না দাও তবে তুমি শুধু নিজের ভবিষ্যৎকে বিপদে ফেলবে। কিন্তু যদি তুমি সময়ের ঠিক ব্যবহারে শেখো তো পড়াশোনা তো মনোযোগী হবেই, তবে সাফল্য কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। পড়াশোনার মধ্যেই সব সাফল্যের সূত্র আছে, আর এটা তোমার গন্তব্য নির্ধারণ করে দেয়। সময় ব্যবস্থাপনার চাবিকাঠি। তুমি কি জানো সফল মানুষেরা কখনো পরিকল্পনা ছাড়া কোনো কাজই করে না? তারা প্রতি মুহূর্তের জন্য সময় ভাগ করে নেয়। তারা জানে সময় কিন্তু পলকে চলে যায়, আর একবার হারানো সময় আর ফিরে পাওয়া যায় না। তুমি যদি পড়াশোনা করতে চাও তবে তোমাকে অবশ্যই সময়কে পরিকল্পনা করতে হবে। প্রতিদিন কাজ করো, পড়ো, বিশ্রাম করো, সব কিছু সঠিকভাবে সাজাতে হবে। তুমি যদি একটা পরিকল্পনা না রাখো তাহলে কিন্তু তোমার সময় স্রেফ হারিয়ে যাবে। তোমার জীবন এবং সময় সঠিক ব্যবহারের জন্য পরিকল্পনা গুরুত্বপূর্ণ। সময় কিন্তু গুণগত মান। এখন কথা হলো তুমি সময় কীভাবে ব্যবহার করবে বা সেভাবে কীভাবে কাটাচ্ছ। তুমি যদি 3 ঘন্টা পড়াশোনা করো তবে সেই 3 ঘন্টার মান কতটা ভালো ছিল? তুমি পড়তে গিয়ে মনে মনে কত কিছু ভাবছিলে? মোবাইল কি তোমার পড়াশোনার বাধা হয়েছিল? তুমি যত বেশি মনোযোগী হবে তত তোমার গুণগত মানের পড়াশোনা কিন্তু করবে। আর এটা তুমি কেমনভাবে অনুভব করবে? তুমি পড়াশোনার সময়কে সঠিকভাবে ব্যবহার করলে তাহলে সফলতা কিন্তু পথে এক ধাপ এগিয়ে যাবে। আর তোমার যদি মনে হয় বা তোমার জীবনে তোমার সময়ের প্রতিফলন যতটা সময় তুমি পড়াশোনার মধ্যে নিবেদিত করবে ততটাই তোমার সফলতা নিশ্চিত হবে। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, তুমি সময়কে গুরুত্ব দাও, তাহলে সফলতা একদিন তোমায় তো খুঁজে নেবে। স্টাডি হার্ড বিকজ দ্য বেস্ট ইউজ অফ টাইম ইজ টু ইনভেস্ট ইন নলেজ। ভুলে যাওয়ার ক্ষমতা জীবনের এক অমূল্য উপহার। তুমি কি কখনো ভেবেছো ভুলে যাওয়ার ক্ষমতা তোমার সবচেয়ে বড় শক্তি? বিশ্বের সবচেয়ে বড় সফল মানুষ একথা স্বীকার করেছেন। তাদের জীবনে সাফল্য আসতে সময় লেগেছে, তবে সাফল্যের পথে তারা সবচেয়ে বড় শিক্ষা পেয়েছে, তা হচ্ছে ভুলে যাওয়ার ক্ষমতা। তুমি যদি জীবনে এগিয়ে যেতে চাও তাহলে তোমাকে শিখতে হবে কীভাবে তোমার ভুলগুলোকে ভুলে যেতে হবে। ভুলের সাথে জীবন চলবে না, তবে সেগুলোকে থেকে শিখো। ভুল করতে আমাদেরকে সবাই ভয় পায়। আমরা ভাবি ভুল করলে মানুষ আমাদেরকে নিয়ে হাসবে, তবে এটা ভুল ধারণা। ভুল হলো জীবনের অংশ, এটা একটি নতুন কিছু শেখার সুযোগ পায়। তুমি যদি ভুলে যাও তাহলে সেই ভুল থেকে শিক্ষা নিতে পারো এবং আরও শক্তিশালী হয়ে উঠবে। তুমি যদি ভাবো আমি আর ভুল করবো না তাহলে তুমি জীবনের সবচেয়ে বড় শিক্ষা হারিয়ে ফেলবে। জীবন কতটা সহজ হতে পারে যদি তুমি ভুলে যেতে পারো। ধরো যাক তুমি একদিন পরীক্ষায় ফেল করলে, তুমি কি জানো তোমার জীবনে একটি ফেল কীভাবে তোমাকে শেষ করে দিতে পারে? কিন্তু যদি তুমি ভুলে যাও তুমি ফেল করেছো, তুমি শিখতে পারবে। তুমি যদি নতুনভাবে আবার চেষ্টা করতে পারবে, তুমি দৌড়াতে পারবে। তুমি দৌড়ানোতে সফলের কাছে পৌঁছানোর সময় লাগবে না। ভুলে যাওয়ার ক্ষমতা জীবনের অন্যতম উপহার। তুমি যদি বেশি ভুলে যাও তত বেশি সামনে এগিয়ে যাবে, এটাই জীবনের মূল কথা। আর অন্যদের ভুলের কারণে নিজের জীবন থেমে যাবে না। ভুল শুধুমাত্র নিজের নয়, অনেক সময় অন্যের ভুলেও আমাদের জীবন
থেমে যায়। যারা তোমাকে অপমান করছে, যারা তোমাকে ছোট করছে, তাদের ভুলে যাও। যত বেশি তুমি অন্যদের ভুলে যাও, তত বেশি তোমার নিজের শক্তি বৃদ্ধি পাবে এবং একদিন তারা বুঝতে পারবে তুমি কীভাবে সুন্দর বা তুমি কীভাবে তাদের ভুলকে ভুলে গিয়ে এগিয়ে গেছো। তুমি যত দ্রুত অন্যদের ভুলে যাবে, তত দ্রুত তুমি সফলের পথে পৌঁছাবে। ভুলে যাওয়ার শক্তি কীভাবে গড়ে তোলে? তুমি যদি জীবনে যে কোনো ভুল থেকে মুক্তি পেতে যাও, তাহলে প্রথমে তোমার মানসিকতা পরিবর্তন করতে হবে। ভুল হলেই তো তুমি ভাববে এটা শুধু একটা শেখার উপায়। প্রথম ভুল করলে তুমি কষ্ট পাবে, কিন্তু সেটা দ্রুত কাটিয়ে ওঠো। আর ফিরে ফিরে না ভাবো কীভাবে ভুল করলাম, বরং এই ভুল থেকে কী শিখলাম, এটাই হলো সাফল্যের চাবিকাঠি। যত দ্রুত তুমি ভুলে যাও, তত দ্রুত তুমি জীবনে এগিয়ে যাবে। আর যখন তুমি ভুলে যাও, তখন তুমি কিছু একটা শিখছো। এই শিক্ষাটা তোমাকে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তবে ভুলে যাওয়ার পর পরবর্তী পদক্ষেপ হলো অগ্রগতির দিকে চলা। তুমি আর পিছনের দিকে তাকাবে না, তোমার অগ্রগতির দিকে চলবে, কখনো থামবে না। তুমি সামনের দিকে লক্ষ্য করবে এবং সেই লক্ষ্যই তোমার পথ নির্দেশক। ভুলে যাও এবং তোমার অগ্রগতির পথে চলতে থাকো। প্রতিটা ভুল তোমার জীবনের একটি অংশ। যতবার তুমি ভুল করবে, ততবার তুমি শিখবে এবং শেষ পর্যন্ত তুমি সেই ভুলগুলো থেকে একটি সফল জীবন তৈরি করবে। তবে মনে রেখো, ভুলে যাওয়ার ক্ষমতা হচ্ছে জীবনের সবচেয়ে বড় শক্তিশালী উপহার। যত দ্রুত তুমি ভুলে যাবে, তত দ্রুত তুমি উন্নতির দিকে এগিয়ে যাবে। স্টাডি হার্ড বিকজ ফরগেটিং ইজ দ্য কি টু মুভিং ফরওয়ার্ড। অথবা তুমি কখনো যদি পড়াশোনা করতে না চাও, তুমি জানো পড়াশোনা আমাদের জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ। এটা শুধু বই পড়া নয়, এটা হলো জীবনের সেই শক্তি যা তোমাকে আগামীর জন্য প্রস্তুত করবে। তবে তুমি যদি কখনো পড়াশোনা না করতে চাও, তাহলে কি করবে? আজকে পর্বে আমরা আলোচনা করবো কেন পড়াশোনা না করলে জীবনে অগ্রগতির পথ বন্ধ হয়ে যেতে পারে। জীবন ভিত্তি স্থাপন করা। ধরো তুমি জীবনে কিছু করতে চাও, একটা ভালো চাকরি, একটা সফল ব্যবসা, অথবা তোমার নিজের লক্ষ্য, যেগুলো সম্ভব হবে না যদি তুমি সঠিকভাবে পড়াশোনা না করো। পড়াশোনা মানে শুধু একাডেমিক সাফল্য নয়, এটা তোমাকে জীবনকে বোধগম্য করতে শেখায়। আর তুমি যদি সঠিকভাবে পড়াশোনা করো, তাহলে তুমি জীবনে প্রস্তুত হতেই পারবে। এটা তোমার জীবনের ভীতি আর সাফল্য না হওয়ার পথ। তুমি যদি পড়াশোনা না করো, তাহলে তুমি সঠিক তথ্য, স্কিল, অভিজ্ঞতা অর্জন করবে না, আর এই অভাবটি একদিন তোমাকে বাধাগ্রস্ত হবে। আজ তুমি হয়তো মনে করো পড়াশোনা ছাড়া আমি সফল হতে পারবো, তবে একদিন তুমি বুঝবে সফলতা শুধু পরিকল্পনা আর পরিশ্রমের ফল নয়, এটা একটা শূন্যস্থান পূরণ করে এবং জ্ঞান এবং দক্ষতা অর্জন করে। পড়াশোনা না করলে তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে না যেখানে তুমি যেতে চাও। জীবনে প্রতিযোগিতা, বিশ্বে প্রতিযোগিতা ক্রমাগত বাড়ছে। যে মানুষ পড়াশোনা করে সে সময় এক ধাপ এগিয়ে যায়। তুমি যদি পড়াশোনা না করো, তবে তোমার জন্য সঠিক সুযোগ আসবে না। জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার জ্ঞান, দক্ষতার প্রয়োজন। এটা মনে রাখো, যে পড়াশোনা করে না সে প্রতিযোগিতা কখনোই পিছিয়ে পড়বে। পড়াশোনা তোমার অস্ত্র, যা তোমাকে এই প্রতিযোগিতায় জয়ী হতে সাহায্য করে। সুযোগের অভাব। তুমি জানো আমরা সবাই জীবন সুযোগ অপেক্ষা করি, কিন্তু সেই সুযোগ তখনই আসে যখন তুমি প্রস্তুত থাকো। পড়াশোনা না করলে তুমি কখনো প্রস্তুত হতে পারবে না। তুমি হয়তো ভাবছো আজ আমি কিছু না পড়লেও চলবে, কিন্তু যখন সঠিক সুযোগ আসবে তখন তুমি সেই সুযোগ গ্রহণ করতে পারবে না, কারণ তোমার হাতে সেই জ্ঞান বা দক্ষতা থাকবে না। তোমাকে প্রস্তুত থাকতে হবে এবং পড়াশোনা তোমাকে প্রস্তুত রাখবে। ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগ। পড়াশোনা হচ্ছে তোমার ভবিষ্যতের জন্য বিনিয়োগ। আজকে পড়াশোনা করো, আগামীতে তোমার কাছে অনেক সুযোগ আসবে। তুমি যদি এখন কঠোর পরিশ্রম না করো, তাহলে তুমি ভবিষ্যতে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। জীবনে চলতে থাকো, কিন্তু তোমার পড়াশোনা ফলাফল হবে তোমার ভবিষ্যৎ। তুমি যদি এখন পড়াশোনা না করতে চাও, তাহলে পরবর্তী বছরগুলিতে তোমার কাছে আফসোস থাকবে। পড়াশোনা হচ্ছে তোমার পথ প্রদর্শক, এটা তোমাকে উন্নতির দিকে নিয়ে যাবে এবং একদিন তুমি বলবে এটাই ছিল সেই সময় যখন তুমি সিদ্ধান্ত নিয়েছিলে জীবনটাকে অন্যভাবে করবে। স্টাডি হার্ড বিকজ উইদাউট এডুকেশন ইউ ক্যান নেভার রিচ ইউর ড্রিম। যে ব্যথাটা তুমি দেখতে পাও না, তুমি কি জানো সবচেয়ে বিপজ্জনক কষ্ট কোনটা? যেটা তুমি কাউকে দেখাতে পারো না, যেটা তোমার মুখে নেই, চোখে নেই, কিন্তু বুকের ভিতরে একটা ঝড় বই চলে প্রতিদিন। এটাই হলো কষ্ট এবং অদৃশ্য কষ্ট। আর আজকের পর্বে তোমার সেই কষ্টের গল্পও বলবো, যেটা কেউ বুঝতে চায় না, কেউ দেখতে পায় না, কিন্তু তুমি প্রতিদিন সেটা বয়ে বেরো। বাইরের হাসি আড়ালে থাকাও ভাঙা মন। তুমি হাসছো, সবাই ভাবছে তুমি তো ভালোই আছো, কিন্তু তোমার হাসির পেছনে লুকিয়ে আছে এক রাশ কান্না। তুমি সারাদিন মুখে হাসি রাখো, অথচ রাত নামলেই একলা বিছানায় তুমি হেরে যাও নিজের ভিতরে। এই কষ্টে কেউ বোঝে না, কারণ এটা চোখে দেখা যায় না, এটা অনুভব করতে হয়। এটাই সেই ব্যথা যেটা পরীক্ষার ফেল করা থেকে গভীর, যেটা বাবা মায়ের বকুনি থেকে বেশি তীব্র, কারণ এটা তোমার নিজের কাছ থেকে আশা ও হতাশা। আর যখন চারপাশে কেউ বোঝে না, তুমি হয়তো চেষ্টা করছো কিন্তু কেউ দেখেও না। তুমি দিনরাত পড়ছো কিন্তু ফল আসে না। তুমি জীবন বদলাতে চাও, কিন্তু সবাই তোমাকে অলস, অযোগ্য, অসফল বলে ডাকে। তাদের কথা শুনে তুমি ভাবো আমি কি সত্যি অকেচো, আমি কি কিছুই হবে না। এই অদৃষ্ট কষ্ট তোমার বিশ্বাসটাকে মেরে ফেলে। তুমি আস্তে আস্তে নিজের ভেতরটাই হারিয়ে যেতে শুরু করো। তুমি বাইরের দুনিয়া থেকে সরে যাও, কিন্তু ভিতরের তুমি একটি চিৎকার করছো, আমাকে কেউ তো বুঝেই না। নিজের মনকে বোঝাও, শেখাও। এই অদৃশ্য কষ্ট থেকে মুক্তি পেতে চলো, তোমার প্রথমে নিজের মনকে বোঝাতে হবে তুমি একা নও। এই দুনিয়া হাজারো মানুষ তোমার মতোই লড়াই করছে। তোমার হাসির পিছনে লুকানো থাকে ব্যথা,
তাদের রাত গভীর হলে চোখ কান্না চলে আসে, তুমি যদি নিজের সঙ্গে কথা বলা শুরু করো, তুমি যদি নিজের কাঁধে হাত রেখে চলো, আমি আজই চিন্তা করিস না, তাহলে তোমার ভিতরে কষ্টটা একটু একটু করে হালকা হতে শুরু করবে। নিজেকে বোঝাও, কারণ এই যুদ্ধটা তোমাকে জিততে শেখাবে। আর কারোর সাহায্য ছাড়াই দুর্বলতা নয়। অনেকে ভাবে না কাউকে বললে হয়তো দুর্বল হয়ে যাবে, তাই নিজের কষ্ট নিজের ভিতরে চেপে রাখো, কিন্তু এটাই সত্যি না। তুমি যদি কারো কাছে তোমার কষ্ট শেয়ার করো, তাহলে সেটাই তোমার শক্তির প্রকাশ। কারণ সাহসী মানুষ তো কাঁদে, সাহসী মানুষ তো স্বীকার করে আমার কষ্ট আছে। তুমি যদি কাউকে বিশ্বাস করতে পারো, তাহলে তুমি কষ্টের ভার ভাগ করে নিতে পারো। তুমি যদি চুপ করে থাকো, তাহলে কষ্ট তোমাকে ধ্বংস করে দেবে। কিন্তু তুমি যদি মুখ খোলো, তাহলে কষ্ট তোমার শক্তিতে রূপ নেবে। এই কষ্টই একদিন তোমার শক্তি হবে। আজই কষ্ট তোমাকে প্রতিদিন ভেঙে দিচ্ছে, কাল সেটা তোমার সবচেয়ে বড় শক্তি হবে। আর যে কষ্টটা আজ তোমাকে একা করে দিচ্ছে, সেটাই একদিন তোমার লাখ মানুষের সামনে দাঁড়াতে সাহস করবে। তুমি শুধু আজকের কান্নাটি সহ্য করো, তুমি শুধু আজকের দুঃখটা ঝেড়ে ফেলার চেষ্টা করো। কাল তুমি ঠিক বুঝতে পারবে এই কষ্টটা তোমার পথ তৈরি করেছিল। কারণ তুমি হার মানবে না, কারণ তুমি ভেতর থেকে তৈরি হচ্ছ। এটাই শুধু তুমি জানো, আর কেউ জানে না। আর এটাই তোমার অদৃশ্য কষ্টের সৌন্দর্য। তুমি হয়তো আজ খুব কষ্টে আছো, তুমি হয়তো আজ ভাবছো আর পারছি না, তবে বিশ্বাস করো, তোমার এই কষ্ট তোমার সবচেয়ে বড় আশীর্বাদ। আর এই কষ্টই একদিন প্রমাণ করে দেবে তুমি অন্য সবার মতো না। তুমি ভাঙা থেকেও গড়া শিখেছো। তুমি এক অদৃশ্য যোদ্ধা। স্টাডি হার্ড বিকজ ইউর পেইন ইজ প্রিপারিং ইউ ফর পাওয়ার। তুমি এখনও বেঁচে আছো, সেটাই তোমার সম্ভাবনার প্রমাণ। তুমি এখনও আছো, তুমি এখনও চেষ্টা করছো, তুমি এখন এই পৃথিবীর লড়াই করে বেঁচে আছো, এটাই তোমার প্রমাণ। তুমি এখনও শেষ হয়ে যাওনি, তুমি এখন সম্ভাবনার পাওয়ার তোমাকে কেউ থামাতে পারেনি, এখনও পারবেও না। আজকের পর্ব সেই সাহসী মানুষের জন্য যারা সব কিছুর পরেও হাল ছাড়েনি। কষ্ট থাকার মানেই তুমি লড়াই করছো। যখন তুমি জীবনে যদি কষ্ট থাকো, তবে বোঝো তুমি এখনও যুদ্ধের ময়দানে আছো। তুমি পালাওনি, লুকাওনি, হেরেও যাওনি, তুমি আছো, মানে এখনও সব শেষ হয়ে যায়নি। তুমি যেহেতু এখনও বেঁচে আছো, তাই তুমি যে কোনো দিন ঘুরে দাঁড়াতে পারো। তুমি যে কোনো দিন জয় করতে পারো তোমার স্বপ্নকে। এটাই সবচেয়ে বড় প্রমাণ। তুমি থেমে যাওনি। ব্যর্থতা মানে শেষ নয়। অনেকেই ভাবে না ফেল করলেই তো শেষ, পিছিয়ে পড়লেই তো শেষ। কিন্তু তুমি যদি নিজেই থেমে যাও, তোমার কোনো ব্যর্থতাই তোমাকে শেষ করতে পারবে না। তুমি বেঁচে আছো মানে তুমি আজও চেষ্টা করতে পারো, তুমি নতুন করে শিখতে পারো, নতুনভাবে শুরু করতে পারো। তুমি এখনও বেঁচে আছো মানে তোমার জীবন গল্প এখনও অসম্পূর্ণ, তোমার শেষ অধ্যায় এখনও লেখা হয়নি। আর সফল মানুষেরা হেরে যাওয়ার পর উঠে দাঁড়ায়। সফল মানুষেরা জীবনকে শুধু জেতা ছিল না, তারা শতবার হেরেছে, তারা ভুল করেছে, তারা অনেকবার ভেঙেও পড়েছে, কিন্তু তারা একটা কাজ করেছে, তারা উঠে দাঁড়িয়েছে, তারা বলেছে আমি এখনও বেঁচে আছি। আর তারাই আবার সম্ভাবনা বেঁচে আছে। তুমিও পারবে, তোমার ভিতরে এই আগুন আছে তো। প্রতিদিন ঘুম থেকে ওঠা মানেই তুমি যোদ্ধা। যে ছেলে মেয়ে প্রতিদিন ঘুম থেকে উঠে বই খুলে বসে, সে নিজের হতাশা আর ব্যর্থতার মাঝে আবার চেষ্টা করে, সেই সত্যিকারের যোদ্ধা। কারণ জীবন যুদ্ধে টিকে থাকাটাই বড় বিষয়। তুমি যদি আজ ঘুম থেকে উঠো আর আবার পড়াশোনায় বসছো, তাহলে বুঝে নিও তুমি হেরে যাওনি, তুমি যুদ্ধে চালিয়ে যাচ্ছ। আর তুমি এখনও বেঁচে আছো মানেই তোমার স্বপ্ন এখনও বেঁচে আছে। বেঁচে থাকার অর্থ নতুন সুযোগ। তুমি যদি আজকে আছো, তাহলে আজকে একটা নতুন সুযোগ বানিয়ে নাও। তুমি কালকে যা পারো নি আজ পারতে পারো। তুমি আজ যদি নিজের উপর বিশ্বাস রাখো, তবেই তুমি আগামীকাল অন্যরকম একটা জীবন শুরু করতে পারবে। আর তুমি বেঁচে আছো মানেই তুমি এখনও ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারো। আর তুমি যদি আজ মনে করো আমার আর কিছুই নেই, তাহলে মনে রেখো তোমার শ্বাস চলছে, তোমার হৃদয় চলছে, তোমার সম্ভাবনা এখনও আছে। তুমি এখনও সেই ছাত্র, সেই মানুষ যে লাখে বাধা পেরিয়েও সামনে যেতে পারে। তুমি এখনও বেঁচে আছো, আর এই জীবিত অবস্থাটাই তোমার সবচেয়ে বড় শক্তি। স্টাডি হার্ড বিকজ ইফ ইউ আর অ্যালাইভ ইউ আর স্টিল ক্যাপাবল অফ অ্যাচিভিং গ্রেটনেস। জীবনে বড় হতে হলে কষ্টকে আপন করে নিতে হবে। তুমি কি জানো বড় হওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ শর্ত কি? কষ্ট থেকে পালিয়ে না গিয়ে তাকে নিজে করে নেওয়া। জীবনে যত বড় মানুষ তুমি চিনো, সবাই কষ্টের মধ্যেই গিয়েছে। আর তারা কষ্টকে অপছন্দ করেনি, তারা কষ্টকে ব্যবহার করেছে নিজেকে করার জন্য। আজকের পর্ব সেই কষ্টকে আমরা আপন করে নেওয়ার গল্প। কষ্ট আসবে কারণ তুমি কিছুই তো করতে পারছো না, কিছুই তো করে যাচ্ছ না। তুমি যদি আজকে ঘরে বসে থাকো, শুধু ফোন চালাও, তাহলে তো কষ্ট আসবে, কেউ কি কিছু বলবে না। কিন্তু তুমি যদি স্বপ্ন দেখো, চেষ্টা করো, নিজেকে বদলাতে চাও, তখনই কিন্তু কষ্ট শুরু হবে। কারণ তুমি কিছু বড় করতে চাচ্ছ। আর বড় কাজের আগের জীবন কিন্তু তোমার পরীক্ষা নেয়, তোমাকে কষ্ট দিয়েই দেখো তুমি কি প্রস্তুত, বা তুমি কি প্রস্তুতি কি নাও। কষ্ট মানেই শক্তি সঞ্চয়ের সময়। অনেকে কষ্ট এলো ভেঙে পড়ে, ভাবো আমি পারবো না, আমি দুর্বল। কিন্তু না, কষ্ট মানেই দুর্বলতা নয়, কষ্ট হলো তোমার ভিতরে শক্তি তৈরি হওয়া। তুমি হয়তো এখনই বুঝবে না, কিন্তু এই কষ্ট একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেকে চিনতে পারবে না। তুমি বলবে এটাই আমি, আর এই আমি কি সত্যি আমি? কষ্টকে ভয় না পেয়ে বন্ধু করো। তুমি যদি কষ্টকে শত্রু ভেবে নাও, ভয় পাও, তাহলে সে তোমাকে ধ্বংস করবে। কিন্তু তুমি যদি কষ্টকে নিজের বন্ধু বানাও, তাহলে সে তোমাকে তৈরি করে নেবে। কষ্ট তোমাকে শেখায় সহ্য করে, শেখায় ধৈর্য রাখতে, শেখায় তোমার ধাপে ধাপে বড় হতে। কষ্ট ছাড়া তুমি কখনোই পরিপূর্ণ হতে পারবে না। আর কষ্টকে নিজের ভিতরে জায়গা দাও। যে মানুষ শুধু সুখ চায়, সে জীবনে বড় কিছু করতেই পারে না। আর বড় হতে গেলে কষ্টকে জায়গা দিতে হয়, তাকে স্বাগত জানাতে হয়। তুমি যখন মন খারাপের দিন জেদ নিয়ে বই খুলে, তখন তুমি তোমার কষ্টকে নিয়ে শক্তিতে বদলে পারো। তুমি যখন ব্যর্থতার পর আবার চেষ্টা করো, তখন তুমি নিজেকে জিতিয়ে নাও, নিজেকে জিতিয়ে দাও। কষ্ট তোমাকে আলাদাভাবে
কিন্তু করে নিতে হবে। একটা কথা মনে রেখো, সফল হওয়া মানুষের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য একটা জায়গাতেই। সফল মানুষ কষ্ট ভয় পায় না, তারা কষ্টকে আলিঙ্গন করে। তুমি যদি আজই এই কষ্টগুলো গ্রহণ করো, তবে আগামীকাল তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে সবাই বলবে সে পেরেছে, কিন্তু কেউ জানবে না তুমি কতটা কষ্ট সহ্য করেছো। তুমি যদি কষ্টের দিনগুলো নিজের মতো বিশ্বাস করে ধরে রাখতে পারো, তুমি যদি কান্নার মাঝে পড়া চালিয়ে যেতে পারো, তুমি যদি হেরে গিয়েও বলো আমি আবার শুরু করবো, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। জীবন বড় হতে গেলে কষ্ট তো আসবে, কিন্তু তুমি কষ্টকে আপন করলে জীবন তোমাকে সম্মান দিতে বাধ্য। যতক্ষণ না জিতছো, থেমো না। একটা কথা মনে রেখো, পরাজয় তখন আসে যখন তুমি থেমে যাও, আর বিজয় তখন নিশ্চিত যখন তুমি হাল না ছেড়ে লড়ে যাও। আর সেই যোদ্ধাদের জন্য যারা প্রতিনিয়ত পড়ে যাচ্ছে কিন্তু একবারে থেমে যাচ্ছে না, কারণ তারা জানে যতক্ষণ না জিতছি আমি থামবো না। থেমে যাওয়া মানেই একমাত্র হার। তুমি যদি রাস্তায় চলতে চলতে হোঁচট খাও, তা বলে কি তুমি ঘরে ফিরে আসো না? তুমি দাঁড়াও, জামা ছেড়ে আবার হাঁটতে শুরু করো। জীবনেও ঠিক তাই, তুমি যতবার পড়ো না কেন, যদি উঠে দাঁড়াতে পারো তবেই তুমি হেরে যাও না। আর হার কেবল তখনই যখন তুমি থেমে যাও। জেতার জন্য প্রয়োজনে ধৈর্য। তুমি আজকে খুব মন দিয়ে পড়লে, কাল একটু কম পড়লেই না, এইভাবে কেউ বড় হয় না। জেতার জন্য চাই নিয়মিত লড়াই, চাই ধৈর্য, চাই একনিষ্ঠতা। তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করো, একসময় তুমি নিজেই নিজের আগের অবস্থাকে হারিয়ে দেবে। আর সেদিন তুমি বুঝবে আমি থেমিনি, গিয়ে জিতেছি। ইতিহাস শুধু বিজয়ীদের মনে রাখে, পৃথিবী কাদের মনে রাখে? যারা থেমে গিয়েছিল না, যারা জিতে দেখিয়েছিল। পৃথিবী মনে রাখে তাকে যে শত শত বাধা পেরিয়ে শেষ পর্যন্ত জিতে দেখিয়েছে। তুমি যদি চাও তোমার নাম একদিন মানুষ জানুক, তবে থেমে গেলে চলবে না, তোমাকে শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে, কারণ শেষ আসি সর্বদা বিজয়ী। থেমে যাওয়া মানে এই স্বপ্নকে হত্যা করা। তুমি হয়তো এখন বলছো আর পারছি না, আর ভালো লাগছে না, সব ছেড়ে দিতে ইচ্ছে করে। এই কথাগুলি সবাই বলে, কিন্তু যারা বড় হয় তারা একটা কাজ করে, তারা সেই চিন্তা থেকে এগিয়ে যায়, তারা সেই থেমে যাওয়ার মুহূর্তকে অস্বীকার করে। তারা বলে না, আমি থামবো না, আমি জিতবো। আর তার আগ পর্যন্ত এক মুহূর্তে থামবো না। শেষ পর্যন্ত সেই মানুষের জন্য যেখানে হাল ছাড়ে না। কখনো কখনো সময় কঠিন হবে, চারপাশে কেউ থাকবে না, তুমি একা পড়বে, কান্না হবে, ভয় পাবে, কিন্তু তুমি যদি হাল না ছাড়ো, তোমার জন্য বিজয় নিশ্চিত। কারণ জিতে সেই মানুষ যে প্রতিদিন একটু একটু করে নিজেকে তৈরি করে, যে বলে যতক্ষণ না জিতছি ততক্ষণ থামবো না। আর জাগো, পড়ো, এগিয়ে চলো। আর যদি তুমি শুধু একটা কথা মনে রাখো, তবে এই কথাটা মনে রাখো, আমি থামবো না, যতক্ষণ না জিতছি ততক্ষণ লড়বো। তুমি তখন এগিয়ে যাবে। তুমি এখন পড়ছো মানেই তুমি এখন স্বপ্ন দেখছো, তুমি এখন স্বপ্ন দেখছো মানেই তো তুমি এখনো পারবে, তুমি এখন পারবে মানেই জয়ের পথে এখনো খোলা। যতক্ষণ না জিতছো, থেমো না। এই বিশ্বাস জীবন বদলে ফেলো। শোনো বন্ধু, আজ তুমি কোথায় দাঁড়িয়ে আছো সেটা বড় কথা নয়, তুমি কোন স্কুলে পড়ো সেটাও বিষয় নয়, তোমার বাসায় এসি আছে কিনা, কিংবা তোমার চায়ের দোকান বসে মোবাইল ভিডিও দেখছো সেটাও বিচার্য নয়। বড় কথা হলো তুমি কেমন মানুষ হতে চাও, তোমার ভবিষ্যতে তুমি কিভাবে দেখতে চাও, তোমার স্বপ্ন তুমি কিভাবে পূরণ করতে চাও। আজকে এই স্টাডি হার্ট সিরিজ কোনো বোরিং লেকচার না, এটা সেই আগুন যেটা তোমার ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তুলবে, যেটা তোমাকে বলে দেবে তুই পারবি ভাই, তোকে তো পারতেই হবে। জানি পড়াশোনা সহজ না, বসে থাকতে ভালো লাগে না, মনোযোগ ধরে রাখাও যায় না, তবে তোমার বন্ধুরা ঘুরতে যাচ্ছে, রিলস বানাচ্ছে, আর তুমি বইয়ের সামনে বসে আছো কেন, কিসের জন্য? এই কেন এর উত্তর যদি সত্যি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি আজ থেকেই বদলে যেতে পারো। তোমাকে আজ প্রশ্ন করতে হবে নিজেকে, আমি কার জন্য পড়ি, আমি কিসের জন্য ঘুম কাটাই, আমি কাদের সামনে একদিন বুক ফুলিয়ে দাঁড়াতে চাই। তুমি যদি এখনো পরিশ্রম না করো, তাহলে জীবন তোমাকে অনেক কঠিনভাবে পরিশ্রম করবে। তুমি যদি এখন 2 ঘন্টা না পড়ো, ভবিষ্যৎ তোমার কাছ থেকে 20 বছর কেড়ে নেবে। তুমি ভাবো কষ্ট করে লাভ কি? পড়ালেখা করে কয়জন বা বড়লোক হয়? তাহলে শোনো, বড়লোক তো তোমাকে বড়লোক বানানোর জন্য না, বা পড়ালেখা করে বড়লোক হবে এটা ভেবে পড়াশোনা করো না। পড়ালেখা তোমাকে মানুষ বানানোর জন্য। এটা শেখা কিভাবে চিন্তা করতে হয়, এটা শেখা কিভাবে সমস্যার মুখোমুখি হতে হয়, এটা তোমাকে করতে সাহায্য করে, এবং একজন মানুষ হিসাবে যাকে কেউ সহজে ভাঙতে পারে না। তুমি যদি এখন পড়ো, তোমার বাবা মা একদিন গর্বে কাঁদবে। তোমার গ্রামের স্কুল একদিন বলবে ও আমাদের স্কুল থেকে পড়েছে। তুমি যেদিন গার্মেন্টসের দোকান যাবে বা দোকানে কাপড় কিনতে যাবে, সেদিন দোকানদার তোমাকে বলবে ভাই আপনি টিভিতে আসেন না। তুমি যদি পুরাতন কলেজের সামনে গিয়ে দাঁড়াও, পেছন থেকে কেউ বলবে এই যে ওই ভাই যার জন্য আমরা স্বপ্ন দেখতে শিখেছি। কিন্তু এই দিনটা এমনিতে আসবে না, তোকে লড়তে হবে নিজের অলসতার সাথে, নিজের ভয়ের সাথে, নিজের হতাশার সাথে। আর তুমি যদি স্টাডি হার্ড করো, আর মনে রাখবে আজ 5 জন তোমাকে বুঝবে না, কিন্তু 5 বছর পর 500 জন তোমার মতো হতে চাইবে। আজকের এই কথাগুলো শুধু কথার জন্য নয়, তোমার জীবনে নতুন সূচনা ঘটনা। এখন তুমি যদি বলো ভাই আমি পারবো না, তাহলে উত্তর একটাই, তুমি পারছো তো, নাকি তুমি
পারতে চাইছো না। কারণ যে মানুষ ঠিক করে যে সে পারবে, দুনিয়ার কোনো শক্তি তাকে থামাতেই পারবে না। বন্ধু, তুমি যদি আজ স্টাডি হার্ড করো, একদিন জীবন তোমার জন্য দাঁড়িয়ে থাকবে মাথা নত করে। তোমার বইয়ের পাতার ঘ্রাণই হবে তোমার বিজয়ের পথ, তোমার কলমের প্রতিটা দাগই হবে ভবিষ্যতের ইতিহাস। তাই বলছি, প্লিজ পড়ো স্টাডি হার্ড, তোমার নিজের জন্য, তোমার পরিবারের জন্য, তোমার স্বপ্নের জন্য। এই পথ কঠিন, কিন্তু এর শেষটা স্বপ্নের থেকেও সুন্দর। চলো শুরু করি আজ থেকে এবং এখন থেকে স্টাডি হার্ড। তুমি হয়তো পড়ার টেবিলে বসছো, বই খুলছো, দুটো লাইন পড়ছো, তারপর তোমার চোখে চলে গেছে জানলার দিকে, মনে হলো একবার ফোন দেখি, আর কি হলো, 2 ঘন্টা পর বই বিদায় নিল। এটাই হলো মনোযোগ হারানো, এটাই হলো অলস্যের ফাঁদ, আর এটাই হলো চেষ্টা করতে পারছি না ভাই এর আসল গল্প। মনোযোগ একটা দক্ষতা, এটা জন্মগত না। তুমি চাইলে এটাকে বাড়াতেও পারো, শর্ত একটাই, তুমি যদি সৎভাবে চেষ্টা করো। প্রথমেই কিন্তু শিখে রাখো, 25 মিনিট করে পড়ো, 5 মিনিট বিশ্রাম নাও, ফোন বন্ধ, দরজা বন্ধ, মন বন্ধ, অন্য সব চিন্তা থাকে। একটা টাইমার সেট করো, 25 মিনিট তুমি শুধু একটা সহজ কাজ করবে, পড়বে। কোনো ফোন না, কোনো চ্যাট না, কোনো রিলস না, শুধু পড়া। এই ছোটো ছোটো ব্লগগুলোই তোমার মনোযোগ ধরে রাখবে। আর তোমার পড়ার জায়গাটা ফোকাস জোন বানাও, যেখানে ফোন নেই, সোশ্যাল মিডিয়া নেই, শুধু বই খাতা আর তোমার লক্ষ্য। যদি তুমি পিছনে বা বিছানায় বসে পড়ো, ঘুমোয় তো এসে যাবে। আর যদি তুমি মোবাইল পাশে রাখো, নোটিফিকেশানে ডাক পাবে। তোমার পড়ার জায়গাটা বানাও যুদ্ধক্ষেত্রে, যেখানে তুমি নিজের ভবিষ্যতের জন্য যুদ্ধ করছো। আর লক্ষ্যকে ছোট করো। যদি ভাবো যে আজ 5টা অধ্যায় শেষ করব, তুমি ক্লান্ত হয়ে যাবে। তুমি বলো আগামী 30 মিনিটে আমি একটা টপিক শেষ করব। ছোট্ট টার্গেট, ছোট্ট বিজয় এবং ছোট ছোট সফলতা, তোমার মনোযোগ বাড়বে। আর অলস্যতাকে চ্যালেঞ্জ করো। যখন মনে হবে এখনই ঘুমিয়ে পড়বো, তখন নিজের বুকে বলো, যার জন্য আমি পড়ছি এখন সে কোথায়? তুমি যদি এখনই ঘুমাও, সে তোমাকে তো পেরিয়ে যাবে। তোমার স্বপ্ন হবে বড়, তাহলে তোমার আলস্য বড় হতে দেবে না, তাহলে তোমার আলস্য বড় হতে পারবেও না। তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা মনোযোগ দিয়ে পড়তে পারো, তাহলে সেই 3 ঘন্টা সময় নষ্ট করে বসে থাকার চেয়ে অনেক বেশি কার্যকর। তোমার আলস্য তোমার শত্রু না, তোমার আলস্য তোমার ভেতরের ভয়। তুমি যদি ভীত হওয়া বন্ধ করো, তাহলে তোমার আলস্য পাল্টাবে। আর এখন একটা বাস্তব কথা, মনোযোগ বাড়ানোর জন্য দরকার ভালো ঘুম, ভালো খাওয়া, ভালো শ্বাস প্রশ্বাস। প্রতিদিন 7 ঘন্টা ঘুমাও, খালি পেটে মনোযোগ আসে না। আর চোখে জল দাও, কষ্ট করলে শরীরটাকে প্রতিবাদ করো। তাই নিজের শরীরকে যত্ন নাও। তুমি সুস্থ থাকলে মনোযোগ আসবে আপনা আপনি। বন্ধুরা, মনোযোগ হারিয়ে যাক সেটা তুমি চাও না, তোমার আলস্য তোমাকে পিছনে ফেলুক এটাই তুমি কখনো চাও না। তাই এখনই প্রতিজ্ঞা করো, আমি আমার মনোযোগ ফিরিয়ে আনবো, আমি আমার আলস্যকে হারিয়ে দেবো, আমি আমার স্বপ্নের জন্য লড়বো, আমি পড়বো, আমি স্টাডি হার্ড করবো। কারণ এই মনোযোগ একদিন তোমাকে আলাদা করে তুলবে হাজারো সাধারণ মানুষের ভিড় থেকে। সময়ের গুরুত্ব, পরিকল্পনা। বন্ধুরা, এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি জানো? টাকা না, প্রতিভা না, বন্ধু বান্ধব সেটাও না। এই পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস হলো সময়। কারণ টাকা হারালে ফেরত পাওয়া যায়, বন্ধু হারালে নতুন বন্ধু হয়, কিন্তু সময় হারালে একবার চলে গেলে আর কিন্তু ফিরে আসে না। তুমি হয়তো ভাবছো, ভাই সময় তো সব রকমই আছে। হ্যাঁ যায়, কিন্তু কোথায় যায় সেটা তুমি ঠিক করো। তুমি সময় নষ্ট করলে ভবিষ্যৎ তোমাকে নষ্ট করে দেবে। তোমার প্রতিদিন 24 ঘন্টা কেউ নেট স্ক্রল করে শেষ করে দাও, কেউ বা ঘরে বসে, কেউ বা এসএসসি বা এইচএসসি টপ করে। তুমি তাকে আজ জিনিয়াস বলো, যে আসল সময়কে বুদ্ধিমানের মতো ব্যবহার করছে, যে সময়কে বিনিয়োগ করছে। গেম নয় জীবনে, সময় তোমার জীবনে একমাত্র মুদ্রা, যেটা তুমি যেভাবে খরচ করবে জীবনে ফলাফল তেমনই হবে। তুমি যদি বলো ভাই আমার তো সময় থাকে না, তাহলে শোনো, সময় কারোর জন্য থাকে না। তুমি সময় বের করে নাও, আর তুমি সময়কে বানাতে পারো। তুমি সময় বানাতে পারো যদি তুমি চাও। একটা প্রশ্ন করি তো নিজেকে, তুমি গতকাল কত ঘন্টা পড়েছো? আজ কি পড়ার আগে মোবাইল ঘাঁটলে? বেশি সময় করলে? তুমি কি পরিকল্পনা করে চলো, নাকি যা আসে তাই করো? এই প্রশ্নগুলো উত্তর আছে তোমার ভবিষ্যৎ হিসাবে। পড়াশোনা সফল হতে গেলে টাইম ব্লকিং শেখো। তুমি যদি ঠিক রাখো সকাল 7টা থেকে 8টা শুধু গণিত করবো, তাহলে এই 1 ঘন্টার মধ্যে দুনিয়া উল্টে গেল। তোমার গণিত ছাড়া কিছু চলবে না। পরিকল্পনা মানেই হলো আগে ঠিক করে রাখো তুমি কোন সময় কী করবে। সকাল 6টায় ঘুম থেকে ওঠা, 6টা থেকে 7টা শরীরচর্চা, 7টা থেকে 8টা গণিত, 9টা থেকে 9:30 নাশতা, 10টা থেকে 12টা পদার্থবিজ্ঞান, 1টা থেকে 2টো বিশ্রাম, 3টে থেকে 5টা ইংরেজি, 7টা থেকে 8টা রিভিশন, রাত 9টার মধ্যে মোবাইল অফ ঘুম। এইভাবে করে তুমি যদি সময়ের জন্য নিয়ম বানাও, তুমি সেদিন থেকেই সময় নিতে পারবে। কারণ সময় কারোর জন্য থামে না, তুমি যদি না থামাও। আজ তুমি প্রতিদিন 2 ঘন্টা গেম খেলো, তাহলে 1 বছরে তুমি গেমই 730 ঘন্টায় খরচ করলে, যেটা দিয়ে তুমি 4টা সাবজেক্টে এক্সপার্ট হতে পারতে। তুমি যদি 30 মিনিট ইউটিউবে স্ক্রল ডাউন করো, 1 বছরে তুমি সেটা 11,000 মিনিটে। এত সময় তুমি যদি বই পড়তে, তাহলে তোমার বাবা মা আজ তোমাকে চোখের জল ফেলতো গর্বে। তুমি যদি আজ সময়কে কদর করো, তাহলে সময় একদিন তোমার জন্য পথ কেড়ে নেবে। যেখানে অন্যেরা হেঁটে ক্লান্ত, তুমি সেখানে হেঁটে যাবে ইতিহাসের পাতায়। তুমি হয়তো এখন আর অনেক কিছু
না পারো, তবে তুমি পারো সময়ের গুরুত্ব দিতে। এটাই তোমার গুরুত্ব, আর এটাই তোমার জীবনযাত্রার সূচনা। তুমি হয়তো এখন সাধারণ, কিন্তু সময়কে ব্যবহার করো তুমি অসাধারণ হয়ে উঠতে পারো। তুমি যদি সময়ে একজন ভালো ব্যবস্থাপক হয়ে ওঠো, তাহলে পড়াশোনা তোমার জন্য কোনো চাপই না, বরং একটা খেলা হয়ে দাঁড়াবে। আর প্রতিদিন তুমি নিজেকে হারাবে আর নতুন করে খুঁজবে। তুমি প্রস্তুত থাকো। তবে আজ থেকেই সময়কে বন্ধু বানাও, একটা রুটিন বানাও, প্ল্যান বানাও, আর ভাবে সেটাকে ঠিকঠাক পরিচালনা করো। একটা কথা মনে রাখো, যে ছাত্র সময়কে ভালোবাসে, সময় একদিন তাকে পৃথিবীর সামনে নেতা বানায়। চলো, সময়ের সাথে যুদ্ধ নয়, সময়কে নিজের পক্ষ বানাই, আর একবার বলে ফেলি, ইয়েস, আমি স্টাডি হার্ড করবো, আমি সময়ের সঠিক ব্যবহার করবো, আমি হার না মানা ছাত্র হব। ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর কৌশলের কিছু উপায় বলবো। বন্ধুরা, যখন জীবন ব্যর্থ হয়েছে, মনে হয় পড়াশোনা যখন কিছুতেই ভালো লাগছে না, ফলাফল পাচ্ছ না, তখন সেই ব্যর্থতা যেন তোমাকে থামিয়ে দেয়। তুমি হয়তো বারবার চেষ্টা করছো, কিন্তু কেন ফল পায়নি, এই ব্যর্থতা তোমাকে কোথায় থামিয়ে নিয়েছে তুমি জানোই না। ব্যর্থতা তো কোনো শেষ নয়, ব্যর্থতা শুধু একটি সিগন্যাল যেটা বলে দেয় তুমি এখন সঠিক পথ খুঁজে পাওনি। আজকের একটি সেগমেন্ট আমরা কথা বলবো কিভাবে তুমি ব্যর্থতার পর উঠে দাঁড়াতে পারবে, কিভাবে তুমি আবার নিজেকে আত্মবিশ্বাস ফিরে পেতে পারো, এবং আর কিভাবে তুমি নিজেকে শিখিয়ে দিতে পারো যে তুমি যেখানেই থাকো না কেন তুমি জীবনে জয় করতে পারবে। একটু বদল, এক্সাইটেড ভাবে আমি তোমাদের বলতে চাই, তুমি জীবনে এমন কিছু অনেক মুহূর্ত আসবে যখন তুমি মনে করবে এবার আর সম্ভব না। আর যখন তুমি পরীক্ষায় খারাপ ফল করবে, তখন মনে হবে আমি কি কখনো কিছুই অর্জন করতে পারবো। তবে জানো কি, এটাই তোমার সুযোগ, এটাই তোমার চ্যালেঞ্জ। ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর প্রথম কৌশল হলো নিজেকে সময় দাও। যখন ব্যর্থতায় তুমি হও না, তখন নিজের উপর খুব চাপ দাও। ব্যর্থ হলো শেখার একটি সুযোগ। তুমি যদি ঠিক মতো শিখতে পারো, তাহলেই সেই ব্যর্থতা তোমাকে শক্তিশালী করে তুলবে। আর তুমি যদি ব্যর্থ হয়ে পারস্পরিক দৃষ্টিতে পড়ে যাও, তাহলে মনে রেখো এটা শুধু একটা অধ্যায়, যেটা এখনো তোমার জীবনে শেষ। যতবার তুমি পড়বে, ততবার তুমি শক্তিশালী হয়ে উঠবে, আর যতবার তুমি ব্যর্থ হবে, ততবার তুমি নতুন কিছু শিখবে। দ্বিতীয় কৌশল হচ্ছে নিজেকে ভুলগুলোকে উপলব্ধি করো। যখন ব্যর্থ হও, নিজের ভুল খুঁজো, কি হয়েছিল, কি কারণে তুমি এই পরিস্থিতিতে পড়লে, এই প্রশ্নগুলি নিজেকে করে দাও। তুমি যখন ভুল থেকে শিখবে, তখনই সেই ভুল থেকে শক্তি পরিণত হবে। একটা গল্প বলি, একজন মহান বিজ্ঞানী একবার বলেছিল, আমি কখনো ব্যর্থ হয়নি, আমি শুধু 10,000টি উপায় খুঁজে পেয়েছি যা আজ কাজ করেনি। এই কথাটা মনে রাখো, যতবার তুমি ব্যর্থ হবে, ততবার তুমি শেখার পথে একটা নতুন পদক্ষেপ তো হবেই। আর তৃতীয় কৌশল হচ্ছে নিজের আত্মবিশ্বাস ফিরে পাও। তুমি যদি খারাপ ফলাফল পাও, তাহলে সেটা তোমার সমাপ্তি নয়, এটাকে তোমার শুরু, তোমার আরেকটা সুযোগ। এই সুযোগ তুমি নিজেকে নতুন করে তৈরি করো। তুমি যদি ভাবো আমি কিছু করতে পারবো না, তাহলে মনে রাখো, তুমি যদি নিজের উপর বিশ্বাস না রাখো, তাহলে অন্য কেউ তোমার উপর বিশ্বাস রাখবে না। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, বিশ্বাস না থাকলে তুমি কিছুই করতে পারবে না। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পরীক্ষা, প্রতিটি অধ্যায় পার হওয়া সম্ভব। তুমি যদি একবার ঠিক মতো বিশ্বাস করো, তাহলে জীবন তোমাকে বিশ্বাস করে ফিরে আসবে। এবং শেষের দিন মনে রাখো, ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানো মানেই নতুন শক্তি খোঁজা। তুমি যদি পড়াশোনা খারাপ ফল পাও, তাহলে সেটা না ভেবে আবার কিছু করার জন্য ভাবো, আর এটাই তোমার শেখার সুযোগ। আর তুমি যদি চাও তো আবার চেষ্টা করবে। তুমি যে সঠিক পথে যাচ্ছো, সেটা মনে রাখো, তোমার ব্যর্থতা তোমার জীবনের শিক্ষা। বরং যখন তুমি ফিরে আসবে না, তোমার আত্মবিশ্বাস তখন আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হবে। তুমি সফল হবে, তুমি পারবে। আর তুমি যতবার ব্যর্থ হবে, ততবার তোমার শক্তিও তো বাড়বে। আজ তুমি যেখানেই নেই, আগামীকাল সেখানে পৌঁছাবে। যতবার তুমি খেলার চেষ্টা করবে, ততবার তুমি উঠতে শিখবে। কারণ জীবনের সবচেয়ে বড় পরাজয় হলো একবার শেষ হয়ে যাওয়া। তোমার পথ চলা থামবে না, তোমার যাত্রা চলতেই থাকবে, তুমি সফল হবে। বন্ধুরা, জীবনে যখন চাপ আসে না, মনে হয় যেন তুমি একা। এমন এক পরিস্থিতি পড়েছো যেখানে কিছু ঠিকঠাক চলছে না, পরীক্ষার চাপ, বন্ধুবান্ধবের সঙ্গে সমস্যা, পারিবারিক চাপ, এগুলো সব তোমাকে কিন্তু কখনোই থামাতে চাইবে। তবে জানো কি, চাপ তোমার শক্তি পরীক্ষা। এই চাপের মাঝে তুমি নিজের অদম্য ক্ষমতাকে খুঁজে পাবে। আজকে আমরা আলোচনা করব কিভাবে তুমি চাপের সাথে মোকাবিলা করবে। এটা কোনো সহজ কাজ নয়, কিন্তু তোমার যদি সঠিক মনোভাব থাকে, তবে তুমি এই সব কিছু জয় করতে পারবে। তাহলে শুরু করি। প্রথম কৌশল হচ্ছে চাপকে পরাজিত হওয়া। মানে যখন চাপ আসে, তখন কিন্তু প্রথমে তোমাকে সেটাকে ভয় না পেয়ে বুঝে নিতে হবে, চাপ আসছে, ঠিক আছে, কিন্তু কেন আসছে, আমরা কি কিছু করতে পারবো, এটাই হলো আসল বড় সমস্যা। চাপ তুমি যদি প্রথমে বুঝে নিতে পারো, তাহলে সেটা তোমাকে উপকার হিসেবে লাগবে। একটি ছোটো পরিস্থিতি বলি, যখন তুমি পরীক্ষা দিতে যাও, তুমি যদি ভাবো ওরে বাবা কী হবে, আমি তো খারাপ ফল করতে চলছি, তাহলে তুমি ভুল পথে চলে যাবে। আর তুমি যদি ভাবো এটা শুধু পরীক্ষা, একটা চ্যালেঞ্জ, আর এটা আমার সামনে একটা সুযোগ, তাহলে চাপটা আসলেও তোমার সাহায্য করবে। যত বড়ই চাপ হোক, তত বড় সুযোগ। আর দ্বিতীয় কৌশল হচ্ছে প্রাধান্য দিতে শিখো। মানে আমাদের জীবনে অনেক কিছুই একসাথে হতে চায়, বইয়ের পরীক্ষার প্রস্তুতি, বন্ধুদের সাথে সময় কাটানো, পরিবারের দায়িত্ব, সবই জরুরি। তবে তুমি যদি সব কিছু একসাথে করার চেষ্টা করো, তাহলে শুধু চাপ বাড়বে। তাহলে কি করতে হবে, তুমি যা কাজ করবে আগে সেটাকে ঠিক করে ফেলো। তুমি যখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তবে সেটাকে তোমার একমাত্র লক্ষ্য হিসেবে ভাবা উচিত। বাকি সব কিছু রাখো পরে।
তারপর যে কাজে হাত দিবে সেটা হলো 100% মনোযোগ দিয়ে করো। এইভাবে চাপ কমবে, একসাথে সব কাজ সামাল দিতে পারবে। তৃতীয় কৌশল, মনে রেখো চাপ চিরকাল থাকবে না। যত বড় সমস্যা তত দূর তো তা মিটে যাবে। আজ যদি তুমি খুব বড় কিছু সমস্যা মনে না হয়, কাল হয়তো সেটাই খুব ছোট হয়ে যাবে। তুমি যদি আজ ব্যর্থ হয়ে যাও, তবে সেটা তোমার জীবনের শেষ নয়। তুমি আবার শুরু করতে পারবে, আবার সাফল্য পেতে পারবে। দেখো, পৃথিবীটা বদলাবে। তবে তোমার বিশ্বাস আর মনোভাব যদি ঠিক থাকে, তাহলে তুমি এইভাবেই চাপ জয় করে সফল হবে। তোমার জীবন অনেক সময় এমন আসবে যখন নিজে একা মনে হবে, যখন এমন একটা সময় আসবে যখন তোমার প্রচুর সমস্যা থাকবে, তুমি হয়তো অস্থির হয়ে পড়বে। তুমি জানো, এই সমস্যাগুলোর মধ্যে তুমি নিজেকে আরও শক্তিশালী হয়ে তুলতে পারবে। যত বড় চ্যালেঞ্জ তত বড় শক্তি। চতুর্থ কৌশল, বিশ্রাম নাও। প্রতি মুহূর্তে জীবনে চাপ নেওয়ার দরকার নেই। জীবনে কিছু মজা নিয়েও দেখো, আর শুধু পড়াশোনা করো সে ঠিক, কিন্তু মাঝে মধ্যে একটা ফ্রেশ ব্রেক নাও। একটা হালকা হাঁটাহাঁটি, বন্ধুদের সাথে কিছুক্ষণ সময় কাটানো, হাস্যরসের ভিডিও, এই ছোটো ছোটো ব্রেকআপগুলি তোমার চাপ কমাতে সাহায্য করবে। আর তুমি যদি চাপ ধরে রাখো, তবে সেই চাপ তোমার শরীর আর মনকে ক্ষতি করবে। তাহলে বিশ্রাম নাও আর ফিরে এসো, আবার ভালোভাবে কাজ করো। পঞ্চম কৌশল, ভয়কে পরাজিত করো। যখন চাপ আসে, তুমি সবচেয়ে বড় ভুলটা করো, অর্থাৎ তুমি ভয় পেয়ে যাও। ভয় হলো মানসিক প্রতিবন্ধকতা। তুমি যদি ভয়কে পরাজিত করতে পারো, তাহলে তুমি কোনো চাপ তোমার কাছে হেরে যাবে। আর তোমার শক্তি হলো তুমি ভয়কে একে একে মোকাবিলা করো। যতবার তুমি ভয়কে পরাজিত করবে, ততবার তুমি শক্তিশালী হয়ে উঠবে। আর শেষে প্রতিটা মুহূর্ত চাপের মুহূর্ত মনে রাখো, তুমি যে কোনো কনফ্লিক্ট কিংবা চাপ মোকাবিলা করতে পারো। তুমি কোনো কিছুই করতে পারো, পরাজিত হবে না। তুমি যদি মনে রাখো যে এটাই তোমার সাময়িক বাধা, তাহলে তুমি যে কোনো পরিস্থিতিতে জয় করতে পারবে। তুমি যদি জীবনে চাপের মধ্যে থেকেও সফল হতে চাও, তাহলে একটাই কথা মনে রাখো, তুমি যে কোনো কিছু হারাবে না, তুমি জিতবেই। বন্ধুরা, তোমরা কি জানো, সময় কখনো অপেক্ষা করে না। এক মুহূর্ত চলে গেলেও তুমি সেই মুহূর্ত ফিরে পাবে না। তোমার হাতে সময় কীভাবে ব্যবহার করবে তা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে সঠিকভাবে কাজে লাগাতে পারি না। আর শিখবো কীভাবে তোমরা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারো, কীভাবে তোমরা সময় প্রাধান্য নিতে পারো, আর কীভাবে তোমার লক্ষ্য অর্জন করতে পারো। প্রতিদিন তোমাদের পরিকল্পনা করতে হবে, সকালে উঠতে হবে। আর তাহলে তুমি দিনের শেষে প্রায় ভাববে, কী করলাম আমি। দিনের শুরুতেই যদি একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে, তাহলে দিনটা পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে। আর তুমি কী করতে চাও, কোন কাজটি আগে করো, সেটা সঠিকভাবে নির্ধারণ করো। তবে মনে রেখো, এটা শুধু লিখে ফেললেই হবে না, তোমাকে নিজে কাজগুলো পালনও করতে হবে। আর দিন শেষে আবার দেখো কোন কাজটি শেষ হয়েছে, কোন কাজটি বাকি। দ্বিতীয় কৌশল, প্রাধান্য নিয়ন্ত্রণ করা। হয়তো তোমার হাতে অনেক কাজ, আর তুমি জানো না কোনটা আগে করবে কোনটা পরে। তবে জানো কি, সঠিকভাবে কাজের প্রাধান্য নির্ধারণ করা তোমার সময় ব্যবস্থাপনাকে একেবারে পরিবর্তন করে নিতে পারে। তুমি শুধু একসাথে সব কাজ করতে চাও, তবে কি তুমি কোনো কাজই সফল হতে পারবে না। তাহলে কীভাবে কাজ করবে? তুমি আগে সেই কাজগুলো যে জরুরি, যেগুলো সেগুলো গুরুত্বপূর্ণ করে ফেলো। আর একটু বিশ্রাম নাও। তারপর তোমার হবি, অন্যান্য কাজে এইভাবে যদি কাজগুলো করতে পারো, তবে তুমি একে একে কাজ শেষ করে নিতে পারবে। তৃতীয় কৌশল, টেকনোলজি ব্যবহার বা দায়িত্বশীল। আজকে প্রযুক্তি আমাদের হাতে, কিন্তু সেই প্রযুক্তি আমাদের অনেক সময় সৃষ্টি করে। ফোন, সোশ্যাল মিডিয়া, মেসেজিং, গেম, সব কিছু। কিন্তু তুমি যদি প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার না করো, তাহলে তো সময় নষ্ট হবে। তুমি ফোনে সময় না দিয়ে তোমার কাজকে এগিয়ে নিয়ে যেতে পারো। ফোন বা অন্য যে কোনো প্রযুক্তি একটু কিন্তু বিরতি নাও। তুমি যদি 1 ঘন্টা পড়াশোনা করো, তাহলে 10 মিনিট বিরতি নাও। এভাবে কাজ করলে তো তুমি আরও বেশি ফলপ্রসূ হবে। চতুর্থ কৌশল, আত্মবিশ্বাস বজায় রাখো। অনেক সময় তোমার মনে হতে পারে, এত কাজের মধ্যে কীভাবে সব কিছু শেষ করবো। তুমি জানো কি, যখন তুমি বিশ্বাস রাখবে, তখন তুমি তো সফল হবেই। বিশ্বাস রাখো, তুমি তোমার কাজে সফল হতে পারবে। আর তুমি সময়কে সঠিকভাবে কাজে লাগাও। তুমি যদি সৎভাবে সময়কে ব্যবহার করো, তবে জীবনের কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। যত কঠিন পরিস্থিতি হোক, তুমি তোমার পরিকল্পনা সম্পন্ন করতে পারবে। আর বিশ্রাম, পুনরুদ্ধার, সময় ব্যবস্থাপনা শুধু কাজের মধ্যেই থাকা নয়, বিশ্রাম পুনরুদ্ধার প্রয়োজন। যত বেশি তুমি কাজ করবে, তত বেশি বিশ্রামও নিতে হবে। তাহলে তুমি ফ্রেশ থাকবে। আর শুধু কাজ করে যাওয়া, এইরকম একটা চাপ তোমাকে ক্লান্ত করবে। তাহলে মাঝে মধ্যে বিশ্রাম নাও, পরে নতুন শক্তি নিয়ে কাজ করা শুরু করো। আর শেষে তোমার হাতে যে সময় রয়েছে, তুমি চাইলে সঠিক ব্যবহার করে আরও কিছু অর্জন করতে পারো। তুমি যদি পরিকল্পনা, প্রাধান্য নির্ধারণ বা প্রযুক্তি ব্যবহার কৌশল অবলম্বন করো, তাহলে তোমার সফলতা আসবেই। তুমি সময়কে মিস করবে না, তুমি সময়কে জয় করো। বন্ধুরা, আমরা সবাই জানি, জীবনে সফল হতে গেলে শুধু কঠোর পরিশ্রম যথেষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ে ভালো ফল করতে কিংবা জীবনে বড় অর্জন করতে তোমার কাছে স্পষ্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা চাই। এটা যেমন তোমার উদ্দেশ্যকে স্পষ্ট করবে, তেমনি তোমার সঠিক পথে এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করবে। এটা তোমাকে শুধুমাত্র আজকের কাজের জন্য প্রস্তুত করবে না, বরং আগামী দিনের জন্য তোমাকে সঠিক দিক নির্দেশনা করবে। তাহলে আজ আমরা দীর্ঘমেয়াদী সফলতার পরিকল্পনা তৈরি করব। প্রথম কৌশল হচ্ছে লক্ষ্য নির্ধারণ করো। তোমার সফলতার জন্য পদক্ষেপ হলো তোমার লক্ষ্য ঠিক রাখা। তুমি যদি জানো তুমি কোথায় যাচ্ছ, তাহলে যাত্রা শুরু করা সম্ভব। তাহলে তুমি কী চাও, তোমার লক্ষ্য কী, এটা স্পষ্ট নির্ধারণ করো। সাফল্যের প্রথম ধাপ হলো তুমি কী চাও। যদি তুমি সুস্পষ্ট লক্ষ্য স্তর করো, তাহলে লক্ষ্য অর্জন তোমাকে সঠিক উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে। তুমি জানো তুমি কোথায় যাচ্ছ, তাহলে তুমি কোনো বাধা এসেও তোমাকে
কিছু করতে পারবে না। পরিকল্পনা তৈরি করো, লক্ষ্য ঠিক করলেই ফেললেই তুমি সাফল্য অর্জন করতে পারবে। আর তুমি যদি লক্ষ্য অর্জন করতে চাও তাহলে তোমার কাছে একটি সুস্পষ্ট পরিকল্পনা তো আছেই। কীভাবে তোমার সময় ব্যয় করবে, কীভাবে তুমি এগিয়ে চলবে, সব কিছু নির্ধারণ করা। তুমি যদি সঠিক পরিকল্পনা তৈরি করো তাহলে তুমি লক্ষ্যে পৌঁছাবে। তবে মেনে রেখো, পরিকল্পনা বা কিছু পথ দেখা, তবে বাস্তবতার জন্য কখনো আগের মতো থেকো না। তবে পরিকল্পনা হলো এমন একটি ক্যাম্পাস যা তোমাকে সঠিক দিয়ে পরিচালিত করবে। তৃতীয় হলো টু ডু লিস্ট, দৈনিক পরিকল্পনা। অনেক সময় বৃহৎ লক্ষ্য বড় মনে হয়, তবে যদি তোমার কাছে একটি দৈনিক টু ডু লিস্ট থাকে তাহলে প্রতিদিন এক ধাপ এগিয়ে যেতে পারবে। তুমি যেন প্রতিদিন ছোটো কাজ তোমার বড় লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। এমনকি ছোটোখাটো কাজগুলো যদি তুমি সঠিকভাবে পরিকল্পনা করো তাহলে তো এক সময় বড় ফল দেবেই। তুমি যদি আজকে সঠিকভাবে সময় ব্যবহার করো তাহলে আগামীকাল তোমার জন্য আরও সহজ হবে। আর তুমি যদি নিজেকে দৈনন্দিন কাজগুলি পরিকল্পনা করো, পরিচালনা করো, তাহলে তুমি নিজের বড় লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে। চতুর্থ কৌশল ফিডব্যাক নাও, মানে সমালোচনার সাথে সাথে মানিয়ে চলো। তুমি যে পরিকল্পনা তৈরি করবে সেই পরিকল্পনা কখনো পুরোপুরি নিখুঁত হবে না, তবে তুমি যদি চাও তোমার কাজের প্রতি সতর্ক দৃষ্টি রাখো, নিয়মিত ফিডব্যাক নিতে, তাহলে তুমি তোমার পরিকল্পনা সমালোচনা ছাড়তে পারো। তুমি মনে রাখো, সমালোচনা কখনো তোমাকে পিছনে ফেলে দেবে না, বরং সেটা তোমার উন্নতির পথ। তুমি যদি খোলা মনে সমালোচনা গ্রহণ করতে পারো তাহলে তোমার পরিকল্পনা পরিবর্তন হবে। এইভাবে তোমার সফলতা নিশ্চিত হবে। আর নিজের অগ্রগতি পরিচালনা এটি গুরুত্বপূর্ণ। তুমি যখন পরিকল্পনা তৈরি করবে তা অনুসরণ করো, তখন নিয়মিতভাবে নিজের অগ্রগতি পরিচালনা করো। তুমি কখনোই এটিকে ধরে রাখতে পারবে না। তুমি সব কিছু সঠিকভাবে করছো, তবে তোমার অগ্রগতি পরিচালনা করলে তুমি জানতে পারবে কোথায় তুমি ভালো কাজ করছো, কোথায় উন্নতি করছো। এটা তোমাকে সাহায্য করবে তোমার লক্ষ্য থেকে সরে না গিয়ে সবসময় সঠিক পথে থাকতে। আর শেষে তুমি যদি দীর্ঘমেয়াদী সফলতা অর্জন করতে চাও তাহলে তোমার কাজের স্পষ্ট লক্ষ্য, কার্যকর পরিকল্পনা, প্রতিদিন কাজের সুস্পষ্ট দিক নির্দেশনা, ফিডব্যাক গ্রহণ, অগ্রগতি পরিচালনা শক্তি থাকতে হবে। এই কৌশল তুমি যদি জীবনে কার্যকর প্রয়োগ করতে পারো তাহলে তো তুমি নিশ্চিতভাবে নিজের লক্ষ্য অর্জন করবে। সফলতা কেবল তখনই আসবে যখন তুমি ধৈর্য ধারণ করবে, দৃঢ়তা রাখবে এবং তোমার পরিকল্পনা বাস্তবে রূপ দিতে পারবে। আর সময়ের মূল্য বুঝে সঠিক কৌশল করবে। জীবনের সবচেয়ে বড় মূল্যবান বস্তু কি বন্ধুরা? তুমি যদি ভাবো তুমি যা কিছু অর্জন করছো তা যদি চাও, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সময়। আর আমরা অনেক কিছু হারিয়ে ফেলতে পারি, কিন্তু যে সময় একবার চলে যায় তাকে কখনো ফিরে আসে না। তাহলে তুমি কীভাবে সময় ব্যবহার করবে? তোমার সময় কি সত্যি মূল্যবান? আজ আমরা জানবো কীভাবে সময়কে সঠিক ব্যবহার করব। প্রথম কৌশল, সময়ের মূল্য দিতে শেখা। আমরা সাধারণত বলি না, সময় হলো টাকা, কিন্তু সময়ের চেয়ে অনেক বেশি মূল্যবান। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলা তোমার প্রথম বুঝতে হবে। সময়ের প্রকৃতি যতটা সহজ মনে হয়, সময় আসলে অতটা প্রতিটা মুহূর্তে আমাদের সমাজে গুরুত্বপূর্ণ। তুমি কি জানো, 1 মিনিট যদি তুমি কাজে লাগাও তাহলে সেই 1 মিনিট তোমার জীবনে কখনো ফিরে আসবে না। তাহলে সময়কে যতটা মূল্য দেওয়ার, প্রতিটা মুহূর্তকে কাজে লাও। আর সময় পরিকল্পনা, অগ্রাধিকার নির্ধারণ করো। অনেক সময় আমরা দেখি না তারা যে সফল হয়েছে তাদের কাজের যেন অনেক সময় থাকে, তবে সফল মানুষেরা সাধারণত সময়কে সঠিকভাবে পরিকল্পনা করে। তুমি যদি নিজের দিনগুলো সঠিকভাবে পরিকল্পনা না করো তাহলে তুমি কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না। তোমার দিনটা যদি আগে থেকে পরিকল্পনা হয় তাহলে তুমি কখনোই কি কাজ করতে পারবে। এছাড়া তুমি জানবে কোন কাজগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তবে সেই কাজগুলি প্রথমে করো। তাহলে সময় ব্যবস্থাপনা হচ্ছে সময় গুরুত্ব, তোমার দিনগুলি সঠিকভাবে পরিকল্পনা অগ্রগার। তৃতীয়, অবচেতন মনকে সঠিক কাজে ব্যবহার। তুমি কি জানো তোমার অবচেতন মন তোমার সময় ব্যবস্থাপনা একটা বিশাল ভূমিকা পালন করে। অধিকাংশ মানুষ আমরা জানি আমরা কি করছি, কিন্তু আমাদের অবচেতন মন সব কিছুকে ঠিকভাবে পরিচালনা করছে। তবে তুমি যদি তোমার নিচু মনকে উপযোগী হয়ে ওঠো তাহলে তুমি সবসময় অবচেতন মন নিজের প্রতি আরও মনোযোগী হয়ে উঠতে পারবে। এটাই তোমার জীবনের পড়াশোনা এবং তোমার জীবন যেমন গুরুত্বপূর্ণ। আর তুমি যদি প্রতিদিন কাজগুলোকে মনোযোগীভাবে করো তাহলে তোমরা অবচেতন মন দিয়ে তোমাকে সহায়তা করবে। আমরা কখনো কখনো সময় নষ্ট করি অকার্যকর কাজে, যেগুলো আমাদের কোনো লাভ নেই। তুমি কি জানো যে কাজগুলো তোমার জীবনে কোনো কাজ আসছে না, সেগুলো বাদ দিয়ে অন্য কাজে সময় ব্যয় করো, তোমার জীবনে আরও বেশি সফলতা আসবে। তুমি যদি বুঝে নিতে পারো তোমার কোথায় সময় নষ্ট হচ্ছে, তাহলে তুমি সেগুলো বাদ দিয়ে তোমার জীবনে গঠনমূলক কাজ করো। আর তুমি যদি চাও নিজের কাজগুলিকে মূল্যায়ন করতে, তাহলে তুমি আরও অকার্যকর কাজগুলি বাদ দাও, যতটুকু সম্ভব বাঁচতে পারবে। বিরতি, বিশ্রামের গুরুত্ব নাও। অনেক সময় আমরা মনে করি অবিরাম কাজ করতে থাকলে সহায়তা পাওয়া যাবে না, কিন্তু আমাদের শরীর মনের বিশ্রামও তো প্রয়োজন। ততটা সময় তোমাকে কাজ করতে সাহায্য করবে, ততটা বিশ্রামও প্রয়োজন, না হলে শরীর ক্ষতি হবে, তাহলে সেটা তো কোনো কাজের নয়। শরীর বিশ্রাম, মনের প্রশান্তি সঠিকভাবে মেলানোর মাধ্যমে তুমি সময়কে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবে। আর সমস্যা আসলে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভব। তুমি যদি সময়কে সঠিকভাবে মূল্যায়ন করতে শেখো তবেই তুমি নিজের জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে পারবে। আর তুমি যদি সময়কে প্রতি মনোযোগ হও তাহলেই তুমি সফল হতে পারবে। আর তুমি জীবনে সবথেকে নতুন দিগন্ত খুলবে। তাহলে এখন থেকে সময়ের মূল্য বোঝো আর সময়কে সঠিকভাবে ব্যবহার করো, কারণ সময় কখনো ফিরে আসে না। বন্ধুরা, জীবনে সবাই চায় সফল হতে, কিন্তু সফলতার পথে সবচেয়ে বড় বাধা কি? একটা সহজ উত্তর, ধৈর্য। আমরা সবাই যাবেন জীবনে কখনো কিছু অর্জন করতে গেলে অত্যন্ত কঠিন পথ অতিক্রম করতে হয়। কখনো কখনো তুমি হয়তো মনে করবে এখন তো আর পারবো না, এখন তো আমার পক্ষে সম্ভব নয়। তবে তুমি যদি মনে রাখো ধৈর্য, তাহলে আত্মবিশ্বাস তোমার কাছে কিন্তু আসে। তাহলে তোমার প্রতিটা বাধাকে অতিক্রম করতে সক্ষম। আজ আমরা আলোচনা করব ধৈর্য আত্মবিশ্বাসের সাথে একত্রে জয় করা। প্রথম কৌশল হচ্ছে যুদ্ধের গুরুত্ব।
এটা এমন একটা শব্দ যা আমরা প্রায়ই শুনি, কিন্তু সত্যি বলতে ধৈর্য শক্তি তোমার প্রতিটা কঠিন সময় বাধা দাঁড়িয়ে। তুমি যখন জীবনে কিছু অর্জন করতে চাও তাহলে তোমার দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। যেমন তুমি যখন পরীক্ষা নিতে প্রস্তুতি, তুমি কি একদিন সব কিছু শিখতে ফেলতে পারবে না, তোমাকে সময় দেবে। অনেক সময় ধৈর্য হারাতে হবে, ধৈর্য না রাখলে তো তুমি মাঝপথে থেমেই যাবে। তবে তুমি ধৈর্য সহকারে প্রতিটি পদক্ষেপ এগাতে পারবে, তাহলে সফলতা তোমার পাতো তলায় আসবে। আর মনোভাবে রাখার শক্তি শুধু ধৈর্য নয়, এটা হচ্ছে তোমার মনোবল, দৃঢ়তা। তুমি যদি জীবনের যাত্রাপথে কোনো বাধা পেয়ে থেমে যাও তবে তুমি কখনোই সফল অর্জন করতে পারবে না। যতবার তুমি পড়বে ততবার উঠবে, তখন তুমি যতবার জীবনে পদক্ষেপে দৃঢ় মনোভাবে এগিয়ে যাবে ততবার তুমি দেখবে একসময় তুমি সেই লক্ষ্য অর্জন করছো যা তুমি কখনোই ভাবতে পারোনি। তোমার শেখা যতই কঠিন হোক না কেন, থেমো না, এগিয়ে যাও। আর আত্মবিশ্বাস আর নিজের উপর বিশ্বাস রাখো। আত্মবিশ্বাস এই একটি জীবনের প্রথম অবিচ্ছেদ্য অংশ। তুমি যদি নিজের উপর বিশ্বাস না রাখো তাহলে তুমি কোনো কিছুই সফল হতে পারবে না। তুমি জীবনে যখন তুমি কোনো বড় লক্ষ্য নিয়ে এগোতে থাকবে, তুমি একমাত্র নিজের উপর বিশ্বাস রাখো, তোমাকে সকল বাধা পেরিয়ে যেতে সাহায্য করবে। তুমি যদি মনে করো তুমি পারবে তাহলে তুমি নিজের শক্তি হয়ে উঠবে, অথবা তুমি যদি নিজের সক্ষমতাকে ছোট করে দেখো তাহলে তুমি অন্য কিছুই অর্জন করতে পারবে না। তাহলে তোমার আত্মবিশ্বাস হলো সেই শক্তি যে তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কঠিন পরিস্থিতিতে শক্তি নেওয়া, জীবনে কোনো কিছু পাওয়া সহজ নয়, পরিস্থিতি মোকাবিলা করা যা মনে হবে তুমি পারবে। তবে মনে রেখো, সবচেয়ে কঠিন সময় তুমি নিজেকে শক্তি আবিষ্কার করবে। যখন তোমার পথ অন্ধকার তখনই তুমি নিজের ভিতরকার আলোর সন্ধান পাবে। এটাই সেই সময় যখন তুমি দেখতে পাবে তুমি কতটা শক্তিশালী, তুমি কতটা সক্ষম। তাহলে যতটা কঠিন সময় আসুক, ধৈর্য আর দৃঢ় মনোবল তুমি সেই পরিস্থিতিকে শক্তিতে রূপান্তরিত করো। নিজের পরিশ্রমের ফল দেখো। আর যখন তুমি অনেক পরিশ্রম করছো, কখনো কখনো মনে হবে তুমি কোন ফল পাচ্ছ না, তবে মনে রাখো যতক্ষণ তুমি পরিশ্রম করছো ফল তো আসবেই। তুমি হয়তো এই মুহূর্তে ফল দেবে না, কিন্তু দীর্ঘ সময় পর তুমি বুঝতে পারবে তোমার পরিশ্রম, ধৈর্যের ফল তুমি পেয়েছো, আর এটাই অবশ্যই আসবে। শুধু সময়ের অপেক্ষা, শুধু ধৈর্যের দিকে তাকাও, তাহলে নিজের পরিশ্রমের ফল দেখো এবং সফলতা উদযাপন করতে তো পারবে। আর শেষে বলবো, জীবন হলো এক দীর্ঘ যাত্রা যেখানে ধৈর্য রাখা দরকার। তোমাদের সকলেই যতই কষ্ট হোক, যতই বাধা হোক, তুমি যদি ধৈর্য দৃঢ়তার সাথে কাজ করো তুমি জীবনের পথ লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। নিজের উপর বিশ্বাস রাখো, পরিশ্রম কোনো বিকল্প নেই, আর কখনো হাল ছেড়ে দিও না, কারণ তুমি পারবে। বন্ধুরা, তুমি কি কখনো অনুভব করেছো তুমি ব্যর্থ? আর আমার দ্বারা এটা হবে না, আমি চেষ্টা করলাম কিন্তু কিছুই হলো না, এই অনুভূতিটা যেন আমাদের মন ভেঙে দেয়, আমাদের স্বপ্নগুলোকে ভেঙে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ব্যর্থতা মানে কি শেষ, নাকি এটা একটা নতুন শুরু? আজ আমরা জানবো কীভাবে ব্যর্থতার সবচেয়ে বড় শিক্ষক হয়ে উঠতে পারি। প্রথমত, ব্যর্থতা মানে এই তুমি শেষ হয়ে গেছো না। অনেকেই ভাবে না, একবার না আর হবে না, একবার কোনো কাজে ব্যর্থ হলে সে আর কিছু করতে পারবে না। তবে যদি ইতিহাসের দিকে তাকাও তাহলে দেখবে সবচেয়ে সফল মানুষেরা সবচেয়ে বেশি ব্যর্থ। এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিল, পরে একটি সফল বাল্ব আবিষ্কার করেন। জ্যাকিং রাউলি 12 বার পদক্ষেপ হয়েছিল, তো হ্যারি পটার বিশ্ব জয় করে। তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কোথায় জানো? তারা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে আর আমরা ব্যর্থতা থেকে পালিয়ে যাই। দ্বিতীয় কৌশল, ব্যর্থতা বিশ্লেষণ করো। তুমি কেন ব্যর্থ হলে? তুমি কি যথেষ্ট প্রস্তুতি নিয়েছিলে? তুমি কি ভুল পথে গিয়েছিলে, নাকি সময় ব্যবস্থাপনা খাটনি ছিল? যখন তুমি ব্যর্থ হও সেটা নিয়ে বসে কান্না করো না, বরং ভুলগুলিকে খুঁজে বের করে একটা খাতা নাও, লিখে নাও, আমি কেন সফল হলাম না, আমি কী করলে ভালো হতো, কী চিন্তাগুলো, এগুলো সামনে এগিয়ে নিয়ে যাবে। তৃতীয় কৌশল, ব্যর্থতাকে শক্তিতে রূপান্তর করো। মানে প্রতিবার ব্যর্থ হওয়া মানে তোমার এক নতুন শক্তি জন্মায়, নতুন সুযোগ। একবার ভাবো, যদি তুমি সবসময় সফল হতে তাহলে তুমি কিছুই শিখতে না, কিন্তু ব্যর্থতা থেকে তোমার শেখায় ধৈর্য, কৌশল, নিজের ভুল চেনা এবং আবার উঠে দাঁড়ানো। তুমি যদি ব্যর্থতা থেকে পালাও, বরং তাকে আলিঙ্গন করো, তাহলে ব্যর্থতা একদিন তোমাকে সাফল্যের ছড়াতে নিয়ে যাবে। ছোট নিজেকে দোষারোপ নয়, গঠনমূলক চিন্তা করলে। অনেক সময় আমরা বলি না, ব্যর্থ হলে আমি বোকা, আমি পারবো না, আমি কখনো ভালো কিছু করতে পারবো না, এই ধরনের নেতিবাচক কথাগুলো নিজের সাথে বলা বন্ধ করো। তুমি একজন মানুষ, ভুল থেকেই হতে পারে, ব্যর্থ হতে পারো, তবে তুমি আবার উঠে দাঁড়াও। তুমি যদি নিজের ভুলকে স্বীকার করো তবেই সেই ভুলগুলোকে তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। পঞ্চম কৌশল, ব্যর্থতা থেকে তুমি লেগে পড়ো। মানে ব্যর্থতার পর লেগে থাকো। একবার, দুইবার, তিনবার ব্যর্থতা আসবেই, কিন্তু যদি তুমি চতুর্থবার লেগে থাকো, পঞ্চমবার সফলতা তোমাতে হবে। এটাই তোমার একটা যুদ্ধ, যেখানে হার মানলেও তুমি হেরে গেলে, কিন্তু চেষ্টা চালিয়ে গেলে তুমি জয়ী। ব্যর্থতা তোমার জীবনে গন্তব্য নয়, তোমার জীবনের পথে একটা অংশ। এই পথ থেকে হেঁটে যাবে, তুমি সফলতার চূড়ান্ত পৌঁছাবে। আর শেষত, ব্যর্থতা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নয়, বরং গর্ব করো, কারণ তুমি চেষ্টা করছো, তুমি ব্যর্থ হয়েছো মানে তুমি শিখছো মানেই তুমি আগের চেয়ে অনেক শক্তিশালী। তাহলে একটা সিদ্ধান্ত নাও, ব্যর্থতা মানেই থেমে যাওয়া না, ব্যর্থতা মানেই নতুন শুরু করা, আর জোরে এগিয়ে চলা। আর বন্ধুরা, তোমার একটা স্বপ্ন আছে, তাই তো? তুমি হয়তো ডাক্তার হতে চাও, কিংবা বিজ্ঞানী বা উদ্যোক্তা বা লেখক, সরকারি কর্মকর্তা। তুমি হয়তো নিজের পরিবারের জন্য কিছু করতে চাও, দেশের জন্য, মানুষের জন্য। একটা প্রশ্ন হচ্ছে, এই স্বপ্নটিকে বাস্তবে রূপ দেবে কি? কোনো জাদু বলে নয়, বরং বাস্তবিক পরিকল্পনা, কঠোর পরিশ্রম এবং চূড়ান্ত রণনীতির মাধ্যমে। প্রথম রণনীতি, স্বপ্নটিকে স্পষ্ট করে নাও। যে স্বপ্ন অস্পষ্ট সেটা কখনো বাস্তবে রূপ নেবে না। তোমার লক্ষ্য কি? আমি সফল হতে চাই, এই কথা যথেষ্ট নয়। তুমি সফল হতে চাও কিসে, কতদিনের মধ্যে, কিভাবে? লিখে ফেলো তোমার লক্ষ্য। আগামী 3 বছরে মেডিকেলে ভর্তি হবো, আগামী 1 বছরে এসএসসি বা জিপিএ
5 তুলব। এইভাবে স্বপ্নের তুলে ধরতে হয়, লিখে রাখতে হয় বাস্তবে। দ্বিতীয় রণনীতি, সেই স্বপ্ন অনুযায়ী দিন পরিকল্পনা করো। মানে তুমি যদি প্রতিদিন 3 ঘন্টা পড়ো, তবে 1 বছরে তুমি 1000 ঘন্টারও বেশি সময় পড়াশোনা দেবে। এটাই তোমার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবে। আর তুমি যদি প্রতিদিন ছোটো ছোটো পদক্ষেপ একাও, তবে একদিন পাহাড় তো জয় করা সম্ভব। তৃতীয় রণনীতি, আত্মনিয়ন্ত্রণ তৈরি করো। স্বপ্ন বড় হলেও যদি তোমার মোবাইল সময় নষ্ট করে, যদি তুমি ফেসবুক ইউটিউবে গেঁথে থাকো, তবে স্বপ্ন কিন্তু তোমার স্বপ্নই থেকে যাবে। তুমি প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আমি যা করছি তা কি আমার স্বপ্নকে কাছাকাছি নিচ্ছে? যদি উত্তর হয় হ্যাঁ, আর যদি উত্তর হয় না, তাহলে এখনই নিজের জীবনধারা বদলাও। চতুর্থ রণনীতি, ভয়কে জয় করো। তুমি ভাবছো আমি পারবো তো, আমি যদি ব্যর্থ হই? ভয়, সন্দেহ, দুশ্চিন্তা বা দুশ্চিন্তা, এই 3টি হলো আমাদের স্বপ্নঘাতক ভাইরাস। তোমাকে হতে হবে সেই যোদ্ধা যে ভয় পেলেও থামে না। তোমাকে হতে হবে সেই নাবিক যে ঝড় থেকেও পাহাড়ে পৌঁছাতে পারে। পঞ্চম নীতি, আশেপাশে নেগেটিভ লোকদের ইগনোর করো। মানে তোমার কিছু আত্মীয়, কিছু বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, তুই পারবি না, তোর দ্বারা হবে না, তোর মতো ছেলের দ্বারা তো হবেই না, তাদের কথা শোনো না। তারা তোমার স্বপ্ন দেখে না, তারা তোমার পরিশ্রম দেখে না, তারা শুধু তোমার ব্যর্থতা দেখে আসে। তুমি তাদের প্রমাণ দাও, তোমার কাছে তোমার সাফল্য। ষষ্ঠ রণনীতি, অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখে। তুমি যদি 7 দিন একসাথে পরিশ্রম করো আর পরের 7 দিন কিছুই না করো, তাহলে তা কোনো কাজেই আসবে না। তুমি প্রতিদিন অল্প করো, কিন্তু করো, লেগে থাকো। আর শেষ কথা, তোমার হাতে এখন 2টো জিনিস, তোমার স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তব করা জ্ঞান, পরিকল্পনা, রণনীতি। তুমি এখন সিদ্ধান্ত নাও, তুমি কি শুধু পরিকল্পনায় বাঁচবে, না কল্পনায় বাঁচবে, নাকি বাস্তবে সেই মানুষটাকে হয়ে উঠবে যে নিজের স্বপ্ন সত্যি করছে। স্বপ্ন দেখো না ভয় পেয়ে, দৃঢ়ভাবে। স্বপ্ন কাজ করে, আর স্বপ্ন কাজ করে না আলস্যামি করে, বরং আত্মনিয়ন্ত্রণ দিয়ে। স্বপ্ন বাস্তব করো না কপাল ছেড়ে, বরং রণনীতি দিয়ে। কারণ এই জীবন তোমার, আর তুমি পারবেই। বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটি লাইক করে দাও আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।